নিয়মিত ভালোবাসার গল্প পেতে আমাদের আলম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। দোস্ত, কালকে তো পরীক্ষা, কি করবি? প্যারা নিস না, আমি এমনিতে অনেক ভয়ে আছি, আর ভয় দেখাবি না। তোর কিসের চিন্তা? তুই তো এমনিতেও A+ পাবি, আবার ভালো ভার্সিটিতে চান্সও হয়ে যাবে তোর। এত কিসের চিন্তা? তবু রে দোস্ত, অনেক টেনশনে আছি। চিন্তা করবি না, তবে এবার কিন্তু ফার্স্ট হলে পার্টি দিতে হবে। রেস্টুরেন্টে খাওয়ালে হবে না, বড় করে পার্টি দিতে হবে। সেখানে ডান্স আর সামান্য ড্রিঙ্কস হলে জমে যাবে। দূর শয়তান, ফোন রাখ। আমি মরছে আমার জ্বালায়, আর উনি পার্টি নিয়ে পড়েছেন। বলে রাগ দেখিয়ে ফোন রেখে দিল দিয়া। ওদিকে শুভ বাসায় ফিরতেই তার মা বলল, বাবা, বাজার আনিসনি? ঘরে তো কিছুই নেই। মা, আজকে 1 টাকাও ইনকাম হয়নি। কাল দেখি কি হয়। আজকে একটু ম্যানেজ করে নাও। আচ্ছা বাবা, তুই হাত মুখ ধুয়ে আয়, দেখি কিছু করা যায় কিনা। শুভ চলে গেল নিজের রুমে। রাত কোনো মতে পার করলো। ওদিকে পরের দিন আজ দিয়ার HSC পরীক্ষা, সেই জন্য সে তাড়াতাড়ি রেডি হয়। রেডি হয়ে যখন সে স্কুটিটা স্টার্ট করতে যায়, তখন দেখে তার টায়ার পাংচার হয়ে গেছে। এটা দেখার পর তার মাথায় রাগ উঠে যায়। দৌড়ে ভেতরে যায়, গিয়ে তার ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলে, কাজের সময় যত বাধা, পরীক্ষা দিতে যাব, এখন দেখো আমার স্কুটিটাও স্টার্ট হচ্ছে না। ভাইয়া, তুমি তাড়াতাড়ি কিছু করো, আমার পরীক্ষার সময় হয়ে যাবে, পরে পরীক্ষা দিতে পারবো না। তাড়াতাড়ি ব্যবস্থা করো। কোনো চিন্তা করবি না বোন, আমি গাড়ি নিয়ে আসছি। এখানে 1 ঘন্টা আছে পরীক্ষার বাকি, তাড়াতাড়ি পৌঁছে যাবো, কোনো চিন্তা করবি না। এরপর রাজীব গাড়ি স্টার্ট দেয়। স্টার্ট করে দুজন পরীক্ষার হলের উদ্দেশ্যে যেতে থাকে। প্রায় 30 মিনিট প্রয়োজন হয় পরীক্ষার স্থানে যেতে। একটু যেতেই তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়, স্টার্ট বন্ধ হয়ে যায়। কি করবে কিছুই বুঝতে পারছিল না। দিয়া তখন তার ভাইয়ের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, আজকে সব শেষ, পরীক্ষার হলে এখন কি করে যাব? এখন গাড়িটাও নষ্ট হতে হলো। কাজের সময় সব সময় বাধা আসে, এখন কি করব বলো? আমিও তো চিন্তায় পড়ে গেছি, এখন কি করা দরকার। আশেপাশে কোনো গ্যারেজ দেখছি না, দাঁড়া দেখি কোনো কিছুর ব্যবস্থা করতে পারি কিনা। তখন রাজীব গাড়ি থেকে নেমে আশেপাশের লোকজনকে জড়ো করে জিজ্ঞাসা করে আশেপাশে কোনো গ্যারেজ আছে কিনা। তখন সবাই একটা গ্যারেজের কথা বলে। সবাই মিলে ধাক্কা দিতে থাকে, সেখানে পৌঁছয়। গ্যারেজে আসার পর রাজীব দৌড়ে চলে যায় ভেতরে। ভেতরে গিয়ে একটা ছেলেকে দিকে তাকিয়ে বলে, ভাই, এই তাড়াতাড়ি এখানে এসে গাড়িটা ঠিক করে দে। আমার বোনের পরীক্ষার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি পৌঁছাতে হবে, না হলে পরীক্ষা দিতে পারবে না। এখন যে করেই হোক এই গাড়িটা তাড়াতাড়ি ঠিক করে দে। ওকে স্যার, কোনো চিন্তা করবেন না, একটু অপেক্ষা করুন, আমি দেখতেছি কি করা যায়। তখন সেই ছেলেটা গাড়ি ঠিক করতে শুরু করে। দিয়া তখন তার বাইরের দিকে তাকায়। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। সময় যতই যাচ্ছে তার চিন্তা আরও বেশি বেড়ে যাচ্ছে। ওদিকে ছেলেটা সর্বোচ্চ চেষ্টা করতে থাকে গাড়িটা ঠিক করে দেওয়ার, কিন্তু কিছুতেই স্টার্ট হচ্ছে না। তখন দিয়া তার ভাইয়ের কাছে গিয়ে বলে, এটা কোথায় নিয়ে আসলি? ছোট লোকের বাচ্চারা তো কিছুতেই গাড়িটা ঠিক করতে পারছে না। আমার পরীক্ষার সময় হয়ে যাচ্ছে, পরে কিন্তু পরীক্ষা দিতে পারবো না। আমার মাথা গরম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কিছু একটা করো। রাজীব তখন ছেলেটার দিকে এগিয়ে যায়, গিয়ে তার কলার চেপে ধরে বলে, তোকে বলেছি না আমার বোনের পরীক্ষার সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি গাড়িটা ঠিক করতে। তাহলে এত লেট করছিস কেন? তাড়াতাড়ি গাড়িটা ঠিক করে দে, না হলে কিন্তু এখানে খুন করে ফেলবো। ছোট লোকের বাচ্চা একটা, কাজ ঠিক মতো করতে পারিস না। স্যার, দেখতেই পাচ্ছেন আমি গাড়িটা ঠিক করার জন্য চেষ্টা করছি, কিন্তু গাড়িটা সমস্যা হয়েছে, সেই জন্য ঠিক করতে পারছি না। আপনি এভাবে কথা বলছেন কেন? আমরাও তো মানুষ, তাই সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করুন। ছোট লোকের বাচ্চা, তোকে আমি সম্মান দিয়ে কি কথা বলবো? আমার গাড়ি ঠিক করে দিতে পারছিস না? আমার বোনের পরীক্ষার সময় হয়ে যাচ্ছে, আমার মাথায় একবার গরম হয়ে গেলে কিন্তু একদম শেষ করে ফেলবো। দেখছেন আমি গাড়িটা ঠিক করার চেষ্টা করছি, এরপরেও কেন এরকম করে কথা বলছেন? আমার একটা নাম আছে, কিন্তু আপনারা আমাকে নাম ধরে না ডাকার পরিবর্তে ছোট লোকের বাচ্চা বলে ডাকছেন। আমার বাবাকে তুলে কথা বলার কোনো অধিকার আপনার নেই। তুই আমাকে অধিকার দেখাচ্ছিস?
10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের ভেতরে যদি গাড়ি ঠিক করতে না পারিস তাহলে এই এলাকায় আর কোনোদিন কাজ করতে পারবি না। এমন অবস্থা করব যে হাত পা ভেঙে রেখে দেব। আপনাদের যদি এতই তাড়াহুড়া হয় তাহলে আমি গাড়ি ঠিক করতে পারবো না। এভাবে খারাপ ব্যবহার করে কারোর কাছ থেকে কোনো কাজ হাসিল করা যায় না। কাজ করার জন্য একটা নিয়মের প্রয়োজন হয়, কিন্তু আপনারা সব নিয়ম ভেঙে এখানে এসে বড় বড় কথা বলছেন। রাজীব তখন পাশে থাকা একটা লাঠি নিয়ে ছেলেটাকে মারতে শুরু করে। ছেলেটা তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। রাজীবের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। রাজীব তখন চিৎকার করে বলে, 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের ভিতরে গাড়ি ঠিক করে দিবি, না হলে কিন্তু একদম শেষ করে ফেলবো। ভাইয়া, এই ছোট লোকের বাচ্চাটাকে ছেড়ে দে, গাড়িটা ঠিক করতে হবে, না হলে আমার পরীক্ষাটা লেট হয়ে যাবে। এই ছোট লোকের বাচ্চা, তাড়াতাড়ি গাড়িটা ঠিক কর, না হলে কিন্তু সব কিছু শেষ করে দেবো আমি, এখানে সব কিছু ভেঙে ফেলবো। তখন সেই ছেলেটা গাড়ি ঠিক করতে শুরু করে। তার বারবার করে ঘড়ির দিকে তাকাচ্ছে। প্রায় 10 মিনিট পর সে গাড়িটা ঠিক করে দেয়। গাড়িটা ঠিক করার পর রাজীব তার দিকে 1000 টাকার একটা নোট ছুঁড়ে দিয়ে বলে, এসব টাকা আমরা রাস্তার ফকিরদেরকেও দেই। তুই গাড়িটা ঠিক করে দিয়েছিস ঠিক সময়, সেই জন্য তোকে এটা দিলাম। তোকে হাতে দিয়ে দিতে পারলাম না কারণ তোর হাতে নোংরা লেগে আছে। আমি পারবো না তোর হাত ছুঁতে, সেই জন্য তোকে ছুঁড়ে দিলাম। এই টাকাটা নিয়ে নে, বাকি টাকা ফেরত দেওয়া লাগবে না। বলে রাজীব আর দিয়া যেতে শুরু করে। সেই ছেলেটা টাকাটা হাতে নেয়। টাকাটা হাতে নেওয়ার পর সে টাকাটার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দেয়, কারণ এই টাকার জন্য সে এত কষ্ট করছে আর এভাবে মানুষের ব্যবহার সহ্য করে আছে। ছেলেমেয়েগুলো অনেক অহংকারী, সেটা সে বুঝতে পেরেছে। দিয়া তখন তার ভাইয়ের সাথে পরীক্ষার হলে পৌঁছয় এবং ঠিক মতো পরীক্ষা দিয়ে আবার বাসায় ফিরে আসে। বাসায় ফিরে আসার পর একটা লাঠি নিয়ে চলে যায় সেই স্কুটিটার কাছে, গিয়ে সেটা ভাঙতে শুরু করে। এটা তার মা রিমা চৌধুরী এগিয়ে এসে বলেন, কি ব্যাপার দিয়া, কি করছিস? এটা ভাঙছিস কেন? মা, শুধুমাত্র এই স্কুটিটার কারণে আজকে আমার পরীক্ষা যেতে লেট হয়েছে। আমি তাড়াহুড়ো করে পরীক্ষা দিয়েছি, এটা রেখে কি লাভ বলো, যদি সময় মতো কাজেই না আসে? তাই বলি এটা ভেঙে ফেলবি? এটা কি টাকা দিয়ে কেনা না? টাকা এইভাবে নষ্ট করা ঠিক না। টায়ার পাংচার হয়ে গিয়েছিল, সেই জন্য চালাতে পারিসনি। এটা ঠিক মতো দেখে রাখবি না? সেখানে যেখানে রেখে দিলে তো এই অবস্থা হবে। এখন তাড়াতাড়ি খেতে আয়। দিয়া তখন তার রুমে গেল। সে মাঝে মাঝেই অনেক বেশি রেগে যায়। রেগে গেলে সে কি করে কিছুই বলতে পারে না। আবার যখন মাথা ঠান্ডা হয় তখন সে শান্ত হয়। দিয়া হচ্ছে রফিক সাহেবের একমাত্র মেয়ে। তার বাবা এই এলাকার সবচেয়ে বড় ব্যবসায়ীদের একজন, আর তার ভাইও রাজনীতি করে এবং সবাই তাকে অনেক বেশি ভয় পায়। কিন্তু দিয়া এসব একদমই পছন্দ করে না। সে এসব থেকে দূরে দূরে থাকার চেষ্টা করে। তার ভাইয়ের সাথে থেকে থেকে সে অহংকারী হয়ে যাচ্ছে, সেটা সে বুঝতে পারে। ছেলেটার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছে, এটা সে ভালো করেই বুঝতে পারছে, কিন্তু এখন আর অনেক বেশি রাগ হচ্ছে তার। কেন এমনটা করলো সে? তখন সে তার মাথায় হাত দিয়ে বসে পড়ে। এরপর বলতে শুরু করে, না না, আজকে সকালে আমি যে কাজটা করেছি এটা আমি একদমই ঠিক করিনি। ছেলেটা কষ্ট করছিল, কিন্তু আমি তার সাথে এরকম ব্যবহার করলাম, এটা কোনো মতেই ঠিক হয়নি। ভাইয়ার সাথে থাকতে থাকতে আমি নিজেও অহংকারী হয়ে যাচ্ছি। এরকম করলে হবে না, আমাকে ভালো হতেই হবে। আমি ছেলেটার কাছে ক্ষমা চাইব। কেন এমনটা করলাম? আমার যে করে হোক ছেলেটার কাছে ক্ষমা চাইতেই হবে। ছেলেটার সাথে এরকম ব্যবহার করা ঠিক হয়নি। এসব চিন্তা করতে করতে সে ফ্রেশ হয়ে নিচে নামে খাওয়া দাওয়া শেষ করে। এরপরে পড়তে বসে, কারণ তাকে পরীক্ষায় যে করেই হোক ভালো রেজাল্টটা করতেই হবে। পড়াশোনায় সে অনেক বেশি ভালো, কিন্তু মাঝে মাঝে তার রাগ সে কন্ট্রোল করতে পারে না। এটাই তার একমাত্র অসুবিধা। সে মাঝে মাঝেই রেগে যায়। রেগে গেলে যে সে কোন কাজ করে সে নিজেই বুঝতে পারে না। রাগে সে যে কোনো কাজ করে ফেলতে পারে। শুভ তখন টাকাটা নিয়ে বাসায় ফিরে গেল। আজকে শুধুমাত্র একটা গাড়ি ঠিক করতে পেরেছে। তাদের এখানে বেশি লোকজন আসে না, কারণ গ্যারেজটা অনেক ছোট, আর কেউ বিশ্বাস করে না, গাড়ি নিয়ে এখানে আসতেও চায় না।
মানুষ ভাবে এখানে হয়তো ভালো কোনো মেকানিক নেই, কিন্তু শুভ ভালো করেই গাড়ি ঠিক করতে পারে। শুভ তখন টাকাগুলো নিয়ে বাজার করে বাসায় ফিরল, কারণ কাল থেকে ঘরে কোনো খাবার নেই। তার বাবা মারা যাওয়ার পর থেকে সে একাই এই পরিবারটা চালাচ্ছে। পরিবারে তার একটা ছোট ভাই আছে, একটা বোন আছে। তারা দুজনেই পড়াশোনা করে। তাদের পড়াশোনার খরচ চালাতে হয় এবং সংসার চালাতে শুভর অনেক বেশি কষ্ট হয়। সেই জন্য সে নিজের পড়াশোনা বাদ দিয়ে কাজে লেগে পড়েছে। শুভ বাজার করে বাসায় এলো। তখন তার আম্মু তার কাছে আসলেন, এসে বললেন, বাজার নিয়ে এসেছিস বাবা? সুভা সকাল থেকে কান্না করছিল পেটের খিদের কারণে। আমরা সবাই সহ্য করতে পারলেও তুই তো জানিস সুভা খিদে পেলে পেটে ব্যথা শুরু হয়। আমরা কিভাবে এই সংসারটা চালাবো আমি বুঝতে পারছি। তোর উপর অনেক বেশি চাপ পড়ে গেছে, কিন্তু করার নেই বাবা। আম্মু, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। যে করেই হোক আমি এই সংসারটা চালাবো। তুমি এসবের বিষয় নিয়ে চিন্তা করো না। আজকে কিছু টাকা ইনকাম করতে পেরেছি, এগুলো দিয়ে আপাতত 2-3 দিন চলে যাবে। এরপর যা করার তা করব। আমাকে যে করেই হোক কিছু একটা করতে হবে। এভাবে বসে থাকলে তো আর চলবে না। কিন্তু এভাবে আর কতদিন চলবে বাবা? শুভার বিয়েও দিতে হবে। বিয়ের কথা বলেছি যার সাথে তারা অনেক টাকা যৌতুক চাচ্ছে। এখন কিভাবে বিয়েটা দিব বল? মেয়েটাকে তো আর ঘরে বসিয়ে রাখলে হবে না। আমরা গরিব মানুষ, কিছুদিন পর শুভার বয়স হয়ে গেলে আমরা আর ওকে কারোর সাথে বিয়ে দিতে পারবো না। ছেলেটা ভালো, তাই চাচ্ছিলাম এখন বিয়ে দিতে। তুমি কোনো চিন্তা করো না আম্মু, আমি আস্তে আস্তে সব কিছুর ব্যবস্থা করব। শুভার বিয়ে আমি দিব, তুমি কোনো চিন্তা করো না। তুমি আপাতত এগুলো রান্না করো। আমার বোনই খেতে পেয়েছে, খাওয়া দাওয়া করে আবার যেতে হবে কাজে, না হলে তার টাকা ইনকাম করতে পারবো না। শুভর আম্মু তখন রান্না করতে গেলেন, আর শুভ নিজের রুমে গেল, গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল। তখন তাকে যেতে হবে একটা কাজে। শুভ একটা কাজ করে না, গ্যারেজের মেকানিকের কাজ করে। আর কত টাকাই বা পায় এখানে? তার ছোটোখাটো একটা গ্যারেজ সারা দিনে 2টা গাড়িও ঠিক করতে পারে না, যার ফলে তেমন একটা ইনকাম করতে পারে না। শুভ তখন চলে গেল খাওয়া দাওয়া করে তার বন্ধু রাফির সাথে। রাফির সাথে দেখা হওয়ার পর শুভ রাফিকে বলল, দোস্ত, আজকে রাতে তো পার্টি আছে, ওখানে আমরা কাজ করব। আজকে কাজ করতে পারলে মোটামুটি একটা টাকা পাবো। আমার বোনের বিয়ের ব্যবস্থা করতে হবে, বোনের বিয়ে দিতে হবে, না হলে পরে বিয়ে দিতেই পারবো না। আমরা তো গরিব মানুষ ভাই, পরে যদি বোনের বিয়ে না হয় তাহলে সারা জীবন কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে হবে। আমি ভাই হিসেবে আমার বোনের বিয়ে দিতে পারলাম না। কি করব বলতো? এইভাবে আমরা আর কতদিন চলবো? কিন্তু এসব করতে আমার একদম ভালো লাগে না। ওদেরকে মদের সাপ্লাই দিব আমরা, তাও আবার নিজের হাতে করে। এটা আমার কোনো দিন পছন্দ হয় না, কিন্তু টাকার জন্য এই কাজটা করতে হচ্ছে। অনেক বেশি কষ্ট হয়ে এই কাজটা করতে। তারা তখন যেতে শুরু করলো ক্লাবে। রাতের বেলা শুভ ওয়েটারের চাকরি করে তার বন্ধু রাফির সাথে। রাফি ওখানে ওয়েটারের চাকরি করে। শুভ কোনো মতে নিজের পরিবারটাকে টেনে নিয়ে যাচ্ছে। তারা তখন চলে গেল ক্লাবে। ক্লাবে যাওয়ার পর তারা রাতে কাজটা শেষ করলো। রাতে কাজ শেষ করে টাকাটাও হাতে নাতে পেয়ে গেল। এইসব কাজে একটা অসুবিধা আছে, আবার সুবিধাও আছে। সুবিধা হচ্ছে সরাসরি নগদ টাকা পাওয়া যায়। শুভ টাকাগুলো নিয়ে আবার চলে আসলো। আসার পর শুভ তার গাড়িটা বানাতে শুরু করলো। শুভর স্বপ্নের একটা গাড়ি আছে, সে সেটা তৈরি করছে। এই গাড়িটা কি হবে না কি হবে না শুভ কিছুই বুঝতে পারছে না, তবে সে চেষ্টা করছে এটা বানানোর ছোটবেলা থেকে। শুভ কেন জানি গাড়ির প্রতি অনেক বেশি আগ্রহী। গাড়ি দেখলেই তার অনেক বেশি ভালো লাগে। তার স্বপ্ন ছিল একটা গাড়ি কিনবে, কিন্তু সেই সামর্থ্য তার নেই। সেই জন্য সে নিজে একটা গাড়ি বানানো শুরু করেছে, কিন্তু অনেক টাকা পয়সার প্রয়োজন। সেই টাকা পয়সা শুভর কাছে নেই। সেই জন্য একটু একটু করে আর 5 বছরে গাড়িটা শুধু পেছনের দিকটাই বানাতে পেরেছে। এখনও সামনের দিকের কাজটা হয়ই। ইঞ্জিন বসিয়ে দিয়েছে, সেই জন্য কাজটা একটু সহজ হয়ে গেছে। অনেক কষ্ট করে এই ইঞ্জিনটা বসানো হয়েছে। প্রায় 5 মাস লেগে গিয়েছিল
তার, শুধু ইঞ্জিনের টাকাটা জমানোর জন্য। এই গাড়িটা হবে তার স্বপ্নের গাড়ি। গাড়িটা শুভ একটা রেসিং কারের মতো করে বানাচ্ছে, যেটা সব থেকে আলাদা হবে। এটা শুধু শুভ তার নিজের আইডিয়া থেকে বানাচ্ছে। কীরকম করে এইটা তার মাথায় আসলো মাঝে মাঝে সে নিজেও বুঝতে পারে না, কিন্তু তার যেটা মাথায় আসে সেটা সে করতে শুরু করে। গাড়ি ঠিক করা শুভ কারো কাছ থেকে শেখেনি, কোনো গ্যারেজে কোনো দিন আগে কাজও করেনি, কিন্তু কীরকম করে জানি সে গাড়ি ঠিক করা শিখে গেছে। এরপর থেকে গাড়ি ঠিক করা শুরু করেছে। এটা তার ছোটোখাটো একটা ব্যবসা। এরপরে এই ওয়েটারের কাজ করে। শুভ যখন বাসায় ফিরল তখন তার ভাই ইমরান তার কাছে এসে বলল, ভাইয়া, আমার তো ভার্সিটিতে অ্যাডমিশনের টাইম হয়ে গেছে। এখন যে করেই হোক টাকার ব্যবস্থা করতে হবে। টাকা যদি না দাও তাহলে আমি অ্যাডমিশন নিতে পারবো না। অ্যাডমিশন না নিলে আমি অনেক পেছনে পড়ে যাব পড়াশোনায়। তুমি তো জানো আমি পড়াশোনায় অনেক ভালো, কিন্তু অ্যাডমিশন না নিতে পারলে আমার থেকে সবাই এগিয়ে যাবে। তুই কোনো চিন্তা করবি না ভাই, আমি টাকার ব্যবস্থা করছি। তুই অ্যাডমিশন নিবি না মানে তুই সবার আগে অ্যাডমিশন নিবি। আমি যে করেই হোক টাকার ব্যবস্থা করে তোকে দিব। তুই অ্যাডমিশন নিয়ে পড়াশোনা কর। কত টাকা লাগবে? এটাই তো চিন্তার ব্যাপার ভাইয়া। টাকা এবার বেশি লাগবে, প্রায় 10,000 টাকার মতো লাগবে, তাও আবার এক সপ্তাহের ভিতরে। এক সপ্তাহের ভিতরে 10,000 টাকা কিভাবে জোগাড় করবে? আমি বুঝতে পারছি তোমার কষ্ট হবে, কিন্তু পড়াশোনা করতে হলে টাকা খরচ করতে হবে। তুমি কি পারবে টাকাগুলো ম্যানেজ করে দিতে? 10,000 টাকার কথা শুনে শুভর মাথায় চিন্তার ভাঁজ পড়ল, কিন্তু সেটা ভাইকে বুঝতে দিল না, কারণ ছোট ভাই এটা চিন্তা করলে অনেক বেশি কষ্ট পাবে। শুভ তখন তাকে বলল, তুই কোনো চিন্তা করবি না, 10,000 টাকারই তো ব্যাপার, একটা ম্যানেজ করে ফেলবো। তুই পড়াশোনা চালিয়ে যা ভাই, তোকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। তুই পড়াশোনা ভালো আছিস, ভালো একটা চাকরি করলে আমাদের সব কষ্ট চলে যাবে। আমরা সেটারই অপেক্ষায় আছি। আমি 10,000 টাকা ম্যানেজ করে তোকে এক সপ্তাহের ভিতরে দিচ্ছি। ইমরান তখন খুশি মনে সেখান থেকে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে সে তার বান্ধবীর সাথে দেখা করলো। বান্ধবীর সাথে দেখা করে বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি ব্যবস্থা করে ফেলেছি। তোমাকে বলেছিলাম না আমি একটা ফোন কিনে দিব। আমার বাবাকে যখনই বলেছি এই বিষয়টা, তখনই তিনি আমাকে টাকা দিয়ে দিবেন বলেছেন। আমাদের এখনো ব্যাংকে টাকা আছে, সেই জন্য তুলে তোমাকে একটা ফোন কিনে দিব। তুমি কোনো চিন্তা করো না, আমার টাকার কোনো অভাব নেই। তখন পাশে থাকা ইমন বলল, দোস্ত চল না আমরা একদিন পার্টিতে যাই। অনেকদিন হলো পার্টিতে যাই না। পার্টিতে গেলে অনেক বেশি ভালো লাগবে, কিন্তু টাকা ম্যানেজ করতে পারছি না। তুই একটা ব্যবস্থা কর, তোর তো অনেক টাকা পয়সা। এই তোরা কি বলিস? ওকে বারবার টাকার কথা বলছিস কেন? ওর বাবা টাকা দিবে বললে তোরা সবাই হুমড়ি খেয়ে ওর টাকার পেছনে পড়ে যাস। আমি ওর গার্লফ্রেন্ড, আমি ওকে তেমন কিছু একটা বলি না, কিন্তু তোরা বারবার ওকে টাকার কথা বলিস কেন? আরে মীরা, বাদ দাও না, আমার বন্ধুই তো টাকা চেয়েছে, এটা এত চিন্তার কি? আমার কি টাকা পয়সার অভাব আছে নাকি? ইচ্ছা করলে আমি টাকা দিতে পারবো, কিন্তু এখন আমরা পার্টিতে যেতে চাই না। আমরা 2 সপ্তাহ পর যাব, তখন আমাদের পড়াশোনার চাপ অনেক কম থাকবে, তখন গেলে ভালো লাগবে। এরকম পড়াশোনার চাপ মাথায় নিয়ে পার্টি করা যাবে না। ইমরান সরকারি কলেজে পড়াশোনা করে, সেই জন্য টাকা পয়সা অনেক কম লাগে। মাত্র 3,000 টাকা তার ভর্তি ফি এবং অন্যান্য খরচে চলে যাবে। আর বাকি 7,000 টাকা সে নিয়েছে তার গার্লফ্রেন্ডকে একটা ফোন কিনে দেওয়ার জন্য, কিন্তু সেটা শুভ জানতেই পারে না। সে তার ভাইয়ের জন্য টাকা ম্যানেজ করতে বেরিয়ে পড়ে, কিন্তু টাকা কীভাবে ম্যানেজ করবে বুঝতে পারছে না। তখন সে রাফির কাছে চলে যায়। রাফি তখন টাকাটা ম্যানেজ করার একটা পথ বলে দেয়। রাফি তখন শুভকে বলে, দোস্ত, আমরা যদি দিনের বেলাতেও ক্লাবে কাজ করি তাহলে ভালো একটা টাকা পাবো। তবে এসব কাজ করতে গিয়ে অনেক বিপদ আছে। অনেক সময় এখানে পুলিশ আসে, আক্রমণ করে, তখন আমাদের কেউ ধরে নিয়ে যেতে পারে। কিন্তু এই কাজটা আমাদের করতেই হবে, টাকা যদি ম্যানেজ করতে হয়। তুই কোনো চিন্তা করবি না দোস্ত, আমাকে পুলিশে ধরে নিয়ে গেলেও আমার কোনো আফসোস নেই। আমার ভাইটা তো পড়াশোনা করতে পারবে। আমার যে করে হোক টাকাটা ম্যানেজ করতে হবে। তুই একটা ব্যবস্থা কর, ক্লাবের মালিকের সাথে কথা বল। আমরা এখন দিনের বেলাতেও ক্লাবে যাব। আমি কয়েকদিন আমার গ্যারেজটা বন্ধ রাখবো।
এরপর রাফি শুভর কথায় রাজি হয়ে গেল। তারা দুজন সিদ্ধান্ত নিল তারা ক্লাবের কাজ করবে এই 1 সপ্তাহ। যদি 1 সপ্তাহ ক্লাবে কাজ করতে পারে তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবে, আর টাকাগুলো দিয়ে শুভর ভাই ভার্সিটিতে অ্যাডমিশনও নিতে পারবে। ভাইয়ের জন্য শুভর অনেক বেশি মন খারাপ হয় যখন সে দেখে তার ভাই অন্যদের থেকে সম্পূর্ণ আলাদাভাবে চলাচল করছে। তারা গরিব বলে তার ভাইকে কেউ সম্মানও দেয় না। ইমরান এটা বারবার এসে শুভর কাছে বলে, কিন্তু কি করবে, তাদের কাছে তো এত টাকা নেই। আজকে দিয়ার পরীক্ষা নেই, পরীক্ষার মাঝখানে 1 দিন সময় পেয়েছে। সেই জন্য ভাবলো ওই গ্যারেজের মেকানিকের কাছে গিয়ে সরি বলে আসবে, কারণ তার সাথে দিয়া ভুল করে ফেলেছে। কিন্তু সেখানে গিয়ে দেখলো গ্যারেজ বন্ধ। দিয়া তখন আশেপাশে মানুষকে জিজ্ঞেস করলো, তারা বলল সে আজ আসেনি। সেই জন্য মন খারাপ করে দিয়া বাসায় ফিরে আসলো। তাকে সরিটা পর্যন্ত বলতে পারলো না। বাসায় আসার পর দেখলো তার বাবা একটা লোককে ধরে মারছে। কি হয়েছে বাবা? এই লোকটাকে এভাবে মারছো কেন? লোকটা চিৎকার করে কান্না কর। কি হয়েছে বাবা? এই লোকটাকে এভাবে মারছো কেন? লোকটা চিৎকার করে কান্না করছে, এরপরে তুমি ওকে এভাবে মারছো কেন? কি অপরাধ ওর? বলদের বাচ্চার কত বড় সাহস আমার সাথে যেরকম ইচ্ছা সেরকম কথা বলে। আমি গিয়েছিলাম ওর ওখানে বাজার করার জন্য, তখন আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আমি রফিক চৌধুরী, আমার সাথে খারাপ ব্যবহার করে এত বড় সাহস! বিশ্বাস করেন ম্যাডাম, আমি কিছুই করিনি। আমি শুধু ওনাকে দাম বলেছিলাম, কিন্তু উনি আমাকে জোর করে আমার তরকারিগুলো নিয়ে আসার চেষ্টা করছিলেন। তখন আমি ওনাকে বাধা দিয়েছিলাম, সেই জন্য এভাবে করতেছে। ছি বাবা, আমাদের কি টাকা পয়সার অভাব আছে নাকি? তুমি সামান্য একজন তরকারিওয়ালার কাছে নিজের ইজ্জত সম্মান সবকিছু বিলিয়ে দিচ্ছ। তুমি কেন ওদের কাছ থেকে জোর করে নিয়ে আসতে গেলে? তোমার কি টাকা পয়সার অভাব পড়েছিল? দিয়া, যেটা বুঝবি না সে বিষয়ে কথা বলবি না। আমি ছোট লোকের বাচ্চাটার কাছে গিয়েছিলাম তরকারি কেনার জন্য, কিন্তু আমি যেটা পছন্দ করছি সেটা সে একজন রিক্সাওয়ালার কাছে বিক্রি করে দিতে চাইছিল। রিক্সাওয়ালাটা নাকি আগে এটা দাম করেছে, সেই জন্য সে রিক্সাওয়ালার কাছে এটা বিক্রি করতে চাইছিল। আমি রফিক চৌধুরী, আমি এটা কিনতে চাইছি, আমার কাছে বিক্রি না করে একটা রিক্সাওয়ালার কাছে এটা বিক্রি করবে? এত বড় সাহস তার! বাবা, তুমি ওনাকে ছেড়ে দাও। এভাবে মারার কোনো প্রয়োজন নেই। ওনার ব্যবসা, উনি যার কাছে ইচ্ছে তার কাছে বিক্রি করতে পারেন। এভাবে জোর করে কারো কাছ থেকে কোনো কিছু নিয়ে আসা ভালো নয়। বাবা, তুমি ওনাকে ছেড়ে দাও প্লিজ। তুই এখান থেকে চলে যা। বোন এর এত বড় সাহস আমার বাবাকে খারাপ কথা বলে, আমার বাবাকে কথা শোনায়। ছোট লোকের বাচ্চা, কত বড় সাহস! ওকে একটা শিক্ষা না দিলে আমার মনে শান্তি হচ্ছে না। ওকে শিক্ষা দিতেই হবে। তুই এখান থেকে চলে যা বোন। না ভাইয়া, যতক্ষণ না পর্যন্ত তোমরা ওই লোকটাকে ছেড়ে দিচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। লোকটাকে ছেড়ে দাও। লোকটার কোনো ভুল নেই। যে আগে তার কাছে দামাদামি করবে সে তার কাছে বিক্রি করবে। এখানে তোমরাই গিয়েছো বলে কি আলাদা একটা নিয়ম বানাতে হবে নাকি? দিয়ার কথা শুনে বাধ্য হয়ে দিয়ার ভাইয়া এবং বাবা লোকটাকে ছেড়ে দিল। লোকটাকে দিয়া সরি বলে পাঠিয়ে দিল। দিয়ার বাবা এটা নিয়ে কিছুটা রাগ করলেও পরে শান্ত হয়ে গেলেন, কারণ দিয়াকে অনেক বেশি ভালোবাসেন তিনি। দিয়া যেটা বলে সেটাই শোনেন। কিন্তু দিয়ার বাবা এবং ভাইয়া অনেক বেশি অহংকারী, যেটা দিয়ার একদমই পছন্দ না। দিয়া তখন নিজের রুমে গিয়ে পড়তে বসলো, কারণ কালকে আবার পরীক্ষা আছে। যে করেই হোক পরীক্ষায় ভালো একটা রেজাল্ট তাকে করতেই হবে। আর যদি ভালো রেজাল্ট না করতে পারে তাহলে ভালো ভার্সিটিতে চান্স পাবে না। অবশ্য সে যদি চায় তাহলে যে কোনো ভার্সিটিতে চান্স পেতে পারবে, কারণ তার ভাই সেই সুযোগটা তাকে করে দেবে। কিন্তু দেয়া চায় নিজের যোগ্যতা দিয়ে ভালো কোনো ভার্সিটিতে ভর্তি হতে, জোর করে নয়। ওদিকে শুভ সন্ধ্যা হতেই চলে আসলো ক্লাবে। কালকে থেকে আবার দিনের বেলায়ও আসতে হবে। আসার পর তারা মদ সাপ্লাই দিতে শুরু করলো। তাদের হাতে তুলে দিল মদ। মদ দিতে হচ্ছে বড়লোকের ছেলে মেয়েদের কাছে। এখানে এসে বিভিন্ন প্রকার নাচ গান এবং মদ মাস্তি করে এসব। শুভর অনেক বেশি ঘৃণা লাগে এইসব, কিন্তু কিছুই করার নেই। টাকার জন্য তাকে এই কাজটা করতেই হবে, না হলে নিজের পরিবারকে চালাতে পারবে না। শুভ তখন গ্লাস নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে একটা মাতাল ছেলে এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, যার ফলে তার উপর দিয়ে পুরো ড্রিঙ্কসের গ্লাসগুলো পড়ে গেল। এটা দেখে ছেলেটা অনেক বেশি রেগে যায়। ছেলেটা মাতাল ছিল, সেই জন্য নিজের
টাল সামলাতে না পেরে এসে শুভকে ধাক্কা দিয়েছে, কিন্তু সে এখন শুভকে মারতে চাচ্ছে। তখন সে শুভর গলা চেপে ধরে, তাকে মাটিতে শুয়ে চিৎকার করে বলে, ছোট লোকের বাচ্চা, ওয়েটারের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার এত টাকার জামা নষ্ট করেছিস, তোকে আজকে আমি মেরেই ফেলবো। স্যার বিশ্বাস করেন আমি কিছু করিনি। আপনি নিজের টাল সামলাতে না পেরে এসে আমার উপর পড়ে গেছেন। এরপরে আমি আপনাকে সরি বলছি, আমি কিছুই করিনি। প্লিজ আমাকে ছেড়ে দিন। অন্যায় করে আবার আমার উপরে দোষারোপ করা হচ্ছে। তোর এত বড় সাহস! কি করে হলো আমাকে এই কথা বলার? তোকে আজকে আমি মেরেই ফেলবো। এটা দেখে রাফি দৌড়ে আসলো ছেলেটার কাছে এসে সরি বলল, কিন্তু ছেলেটা কিছুতেই মানতে চাইছে না। শুভকে 2-3টা লাথি দিয়ে চলে গেল। শুভ অনেক বেশি কষ্ট হচ্ছিল তার। রাফি তখন তার দিকে তাকিয়ে বলল, দোস্ত কিছু মনে করিস না, এগুলো সহ্য করতেই হবে। এরা বড় লোক ঘরের ছেলে, ওদের বিরুদ্ধে কিছু করতে গেলেই উল্টো আমাদের চাকরি ছাড়তে হবে। আর যদি চাকরি না করি তাহলে টাকা কোথায় পাবো? তাই এগুলো সহ্য করে নিতে হবে, কিছু মনে করিস না। শুভ তখন সেখান থেকে মন খারাপ করে আবারও চলে আসলো। এসে তাদের হাতে মদ তুলে দিতে শুরু করলো। যেই মেয়েগুলো এখানে এসেছে তাদের দেখে মনে হচ্ছিল খুবই বড়লোক ঘরের মেয়ে, কিন্তু এরকম জঘন্য কাজ তারা কি করে করে এখানে? বয়ফ্রেন্ডদেরকে নিয়ে এসে এসব খারাপ কাজ করে বেড়ায়। প্রথম দিন কোনো মতে পুরো পার্টিটা অ্যাটেন্ড করলো শুভ এবং পরে চলে গেল তার গ্যারেজে। রাতের বেলা গ্যারেজটা খুলে শুভ তার গাড়িটা বানাতে শুরু করলো। এটা তার একটা স্বপ্ন, যদি স্বপ্নটা একবার পূরণ হয়ে যায় তাহলে তাকে আর টাকা নিয়ে গাড়ি কিনতে হবে না। এভাবে আরও 3 দিন কেটে গেল। 10,000 টাকা ইনকাম করতে পেরেছে সে, কারণ অনেক সময় অনেক বড় লোকরা তাকে অনেক বেশি টিপস দিয়েছে। এগুলো থেকে 10,000 টাকা হয়ে গেছে। শুভ তখন ভাইয়ের হাতে সেই টাকাটা তুলে দিয়ে বলল, ভাই ঠিকমতো পড়াশোনা করবি, আমার অনেক স্বপ্ন। তোকে নিয়ে যদি ঠিকমতো পড়াশোনা না করিস তাহলে আমার সব স্বপ্ন মাটি হয়ে যাবে। আমাদের এই সংসারটা একদিন তুই দেখবি, এটা আমাদের স্বপ্ন। তুমি কোনো চিন্তা করো না ভাই, আমি ঠিকমতো পড়াশোনা করব। একদিন আমি অনেক বড় একটা চাকরি করব, সেদিন আমাদের আর কোনো দুঃখ থাকবে না। আমি চেষ্টা করব তোমাদের সবাইকে নিয়ে ভালো থাকার। ভাইয়ের কথা শুনে মন জুড়িয়ে গেল শুভর। তার কোনো দুঃখ নেই। সে তার ভাইয়ের জন্য যদি এখন জীবনও দিতে পারে তবুও তার কোনো কষ্ট লাগবে না, কারণ তার ভাই পড়াশোনা করবে। একদিন তার এই পরিবারকে সে অনেক বড় একটা পরিবার এবং সম্মানিত একটা পরিবারে শুধুমাত্র পরিণত করবে। তার কারণে শুভদের মুখ উজ্জ্বল হবে। এই শুভ স্বপ্ন দেখে। সে নিজের হাজারো কষ্টের মধ্যখানে তাকে পড়াশোনার খরচ দিয়ে আসছে। ওদিকে ইমরান টাকাগুলো নিয়ে প্রথমে অ্যাডমিশন নিয়ে নেয়, এরপর বাকি টাকাগুলো দিয়ে তার গার্লফ্রেন্ডের জন্য একটা মোবাইল কিনে নিয়ে চলে যায় গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। সেখানে গিয়ে তারা বিভিন্ন প্রকার গল্প আড্ডা করে, কিন্তু এর ভেতরে যে কতটা কষ্ট লুকিয়ে আছে এই টাকাগুলোর পেছনে সেটা সে জানতেও পারে না। সে তার ভাইয়ের অনেক আদরের, সেজন্য মিথ্যে কথা বলে বারবার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে যায়। কিন্তু শুভ সেটা বুঝতে পারে না। সে নিজের ভাইকে অনেক বেশি বিশ্বাস করে, সেই জন্য সব টাকা তার ভাইকে দিয়ে দেয়। এভাবে দেখতে দেখতে 10 দিন কেটে যায়। শুভ আবার নিজের গ্যারেজে ফিরে এসেছে। এর মধ্য দিয়ে দিয়ার HSC এক্সামও শেষ হয়ে গেছে। তখন সে ঘোরার জন্য বের হয়। হঠাৎ করে সেই ছেলেটার কথা মনে পড়ে। তখন সে যেতে শুরু করে। ছেলেটাকে পেলে আজকে সে সরি বলবে। শুভ বসে তার গাড়িটার একটা টায়ারের দরকার ছিল, সেটা মডিফাই করছিল। আজ কোনো কাস্টমার নেই, একটা লোকও আসেনি। তখন হঠাৎ করে দেখলো সেদিনের সেই মেয়েটা। শুভ মেয়েটাকে দেখে ভয় পেয়ে গেল। আজকেও সে হয়তো শুভর সাথে খারাপ ব্যবহার করবে, কিন্তু মেয়েটা শুভর দিকে তাকিয়ে আছে। শুভ কোনো কথা বলছে না। কিছুক্ষণ পর তার দিকে তাকাচ্ছে। তখন দিয়া শুভকে বলল, আসলে সেদিন আমার পরীক্ষা ছিল, সেই জন্য অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তো তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি 2-1 দিন এসেছিলাম তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু তুমি এখানে ছিলে না, সেই জন্য তোমাকে সরি বলতে পারিনি। আসলে আমি খুবই দুঃখিত তোমার সাথে এরকম ব্যবহার করে। শুভ তখন মেয়েটার কথা শুনে আশ্চর্য হয়ে গেল।
সে শুভর কাছে ক্ষমা চাচ্ছে। শুভ তখন কি বলবে ভাষা খুঁজে পাচ্ছিল না। তার দিকে তাকালো, মেয়েটা শুভর দিকে তাকিয়ে আছে। শুভ তখন তার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলে উঠল, আপনার উপর আমার কোনো অভিযোগ নেই। আপনি তাড়াহুড়োর মধ্যে ছিলেন, সেই জন্য আমাকে দু একটা খারাপ কথা শুনিয়ে ফেলেছেন। এরকম খারাপ কথা আমরা প্রায়ই শুনি, তাই আমি কিছুই মনে করিনি। দিয়া ছেলেটার এমন কথা শুনে তার দিকে তাকিয়ে দেখলো ছেলেটা দেখতে অনেক হ্যান্ডসাম, কিন্তু এরকম একটা কাজ করছে, সে অনেক পরিশ্রমের একটা কাজ করছে। হাতে পায়ে বিভিন্ন জায়গায় ময়লা লেগে আছে। দিয়া তখন তার দিকে তাকিয়ে বলল, সত্যি তুমি অনেক বেশি কষ্ট করছো। আসলে আমি সত্যি দুঃখিত। সেদিন তোমার সাথে খারাপ ব্যবহার করার পর থেকে আমি নিজেকে শান্ত করতে পারছিলাম না, সেই জন্য তোমার কাছে ক্ষমা চাইতে চলে এসেছি। আমাকে ক্ষমা করে দাও। এ কি বলছেন ম্যাডাম? আপনি আমার কাছে ক্ষমা চাইছেন? এর মানে কি আমি আপনাকে ক্ষমা করে দেওয়ার? কে আপনি? আমাকে দুই একটা খারাপ কথা শুনিয়েছেন, তাতে আমি কিছুই মনে করিনি। এখন হঠাৎ করে এখানে কিভাবে আসলেন? আসলে আমি পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই চিন্তা করছিলাম তোমার কাছে এসে সরি বলে যাব, কারণ আমি কোনোদিন কারোর সাথে এরকম ব্যবহার করিনি। সেদিন আমার ভাইয়ের সাথে ছিল, সেজন্য হঠাৎ করে মাথা গরম হয়ে গেছে। আমি রেগে গেলে কি করে আমি নিজেই বুঝতে পারি না। পরে যখন আমার মাথা ঠান্ডা হয় তখন আমি অনেক চিন্তায় পড়ে যাই। শুভ মেয়েটার মুখের দিকে তাকালো। অসম্ভব সুন্দরী সে। শুভ তার দিকে তাকিয়ে আছে। দিয়া শুভর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আচ্ছা, তুমি পড়াশোনা বাদ দিয়ে এখন এই কাজে লেগে পড়লে কেন? শুভ তখন তার দিকে তাকিয়ে তাচ্ছিলের একটা হাসি দিয়ে বলল, গরিবের আবার পড়াশোনা? আমি নিজের সংসার একা সামলাচ্ছি। আমার বাবা মারা গেছেন, এরপর থেকে আমরা দুই ভাই বোনের সকল দায়িত্ব এসে আমার ঘাড়েই পড়েছে। সাথে আমার পরিবারের দায়িত্ব, সবকিছু সামলে নিজে পড়াশোনা করতেই পারিনি, সেই জন্য এই কাজটা শুরু করেছি। শুভর কথা শুনে দিয়ার অনেক বেশি খারাপ লাগলো। ছেলেটার দিকে এখন তাকাতেও তার লজ্জা লাগছে। সে এতটা কষ্ট করছে আর দিয়া তার সাথে এরকম খারাপ ব্যবহার করেছে। দিয়া তখন দেখলো সে কিছু একটা বানাচ্ছে, মনে হচ্ছিল এটা একটা গাড়ির মতো কিছু। দিয়া তখন তাকে জিজ্ঞেস করলো, এটা কি বানাচ্ছ? দেখে তো মনে হচ্ছে গাড়ি বানাচ্ছ। শুভ তখন গাড়িটার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আসলে এটা আমার একটা স্বপ্নের মতো। আমার কাছে এত টাকা পয়সা নেই গাড়ি কেনার, সেই জন্য আমি নিজে আস্তে আস্তে প্রায় 5 বছর এই পর্যন্ত এসেছি। আর 1 বছর গেলে আমি এটা বানাতে পারবো। এটা বানিয়ে ফেললে আমি নিজে নিজে এটা চালাতে পারবো। আসলে আমার তো সামর্থ্য নেই নতুন গাড়ি কেনার, সেই জন্য নিজের শখটাকে এভাবে পূরণ করেছি। দিয়া তখন তার কর্মকাণ্ডে নির্বাক হয়ে গেল। আসলেই ছেলেটা অনেক ট্যালেন্টেড। দিয়া তখন তার দিকে তাকিয়ে বলল, সত্যি তো, গাড়িটা অনেক বেশি সুন্দর হয়েছে। এটা যদি ঠিকমতো বানাতে পারো তাহলে তো অনেক সুন্দর একটা গাড়ি হবে। তোমার ট্যালেন্টের প্রশংসা করতেই হয়। দিয়া শুভর সাথে আরো অনেকক্ষণ কথা বলল। শুভও তার সাথে টুকটাক কথা বলল। সে এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীর মেয়ে। সে শুভর সাথে দাঁড়িয়ে এভাবে কথা বলছে, তাও আবার একটা নির্জন গ্যারেজে। এটা যে কেউ দেখলেই খারাপ ভাববে। শুভ তখন তাকে বলল, আপনি যে এখানে দাঁড়িয়ে আছেন, এটা যদি কেউ দেখতে পায় তাহলে কিন্তু আমাকে খারাপ বলবে। আপনি এত বড় লোকের মেয়ে, আর আমার সাথে এই গ্যারেজে আশেপাশে কোনো মানুষ নেই। কেউ যদি এটা দেখতে পায় তাহলে আমাকে খারাপ ভাববে, সাথে আপনার সম্মানটা নষ্ট হবে। আপনি এখান থেকে চলে যান। দিয়া তখন তার কথা শুনে অবাক হয়ে গেল। সে এতটা ভদ্র, নিজের সম্মানের কথা চিন্তা করছে, সাথে দিয়ার সম্মানের কথাও। দিয়া তখন তার দিকে তাকিয়ে বলল, কোনো সমস্যা নেই, আমরা কিন্তু বন্ধু হতে পারি। তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আসলে আমার কোনো বন্ধু বান্ধব বলতে কেউই নেই, শুধু কলেজের 2-1জন ফ্রেন্ড আছে। তারা শুধু আমার টাকার পেছনে ঘুরে বেড়ায়। আমার টাকার জন্য তারা বন্ধুত্ব করেছে। তোমাকে দেখে অনেক ভালো মনে হলো। তুমি কি আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? আমি জাস্ট ফ্রেন্ড হওয়ার কথা বলছি। শুভ তখন তার কথা শুনে তার দিকে তাকালো। সে কি বলতে চাইছে? শুভ তার ফ্রেন্ড হবে? মানে শুভ একটা সাধারণ গ্যারেজের মেকানিক, আর সে এত বড় লোকের মেয়ে শুভর সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছে। শুভ তখন তাকে বলল, এটা কিভাবে সম্ভব? আপনি এত বড়লোক ঘরে একটা মেয়ে আমার সাথে ফ্রেন্ডশিপ করবেন?
এটা যদি আপনার পরিবারের লোকজন জানতে পারে তাহলে আপনাকে অসম্মান করবে, সাথে আমাকেও মারধর করবে। আমি এসবে জড়াতে চাই না। আরে তুমি এত চিন্তা করছো কেন? আমি কি এত কিছু চিন্তা করে বলেছি নাকি? আমি শুধু বলেছি তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কিনা, যদি না করো তাহলে তো কিছু করার নেই। আমি শুধু ফ্রেন্ড হওয়ার কথা বলছি। আমার পরিবারের কাউকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। সবাইকে আমি বোঝাবো আর কি, আমরা জাস্ট ফ্রেন্ড হব, আর তো কিছু না। দিয়ার শুভর দিকে হাত বাড়িয়ে বসে আছে। শুভ তখন তার হাতে হাত মিলালো। শুভর হাতে নোংরা লেগে আছে, তাই সে ইতস্তত বোধ করছিল। তখন দিয়া জোর করে শুভর হাতটা চেপে ধরে বলল, আমি দেখেছি তোমার হাতে নোংরা লেগে আছে, কিন্তু এরপরও হাত বাড়িয়েছি। এর মানে কি আমি নোংরাগুলো কি ঘৃণা করছি? না, আসলে সেদিন আমার ভাইয়ের সাথে ছিল তো, সেই জন্য এরকম খারাপ ব্যবহার করে ফেলেছি। আর কোনোদিনও তোমার সাথে কোনো খারাপ ব্যবহার। আচ্ছা, আপনি যে আমার সাথে ফ্রেন্ডশিপ করলেন, এরপর যদি আপনার বন্ধুবান্ধব বা পরিবারে কেউ জানতে পারে এই বিষয়টা, তাহলে আপনাকে অনেক খারাপ বলবে। আমি সাধারণ একটা ছোট লোক ছেলে। তুমি তো এই মাত্র আমার সাথে ফ্রেন্ডশিপ করলে, তাহলে আপনি করে কেন কথা বলছো? আর আমার পরিবারের কথা চিন্তা করতে হবে না। পরিবারে আমার আম্মু আমার সাথে আছে, আর কেউ থাকুক আর না থাকুক। আর আব্বু আমাকে অনেক বেশি ভালোবাসে। তারা একটু অহংকারী হলেও আমাকে অনেক বেশি ভালোবাসে। তুমি কোনো চিন্তা করো না। আর তুমি আমাকে সব সময় তুমি করে কথা বলবে। আর আমি জানি তুমি গরিব, সেই জন্যই তোমার সাথে করেছি। এখন কেউ আমাকে যদি এই নিয়ে অসম্মান করে, তাহলে তার সাথে আমি সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলবো। বলে কি মেয়েটা? এই একটু আগে তার সাথে আমার ভালো করে পরিচয় হলো, এর মধ্যেই আমার কারণে সে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলবে। এরকম আরও কিছু কথা বললাম। এরপর আমার কাজকর্ম সব কিছু শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সেও নিজের বাসায় চলে গেল। সে আমার নাম্বারটা নিয়ে গেল আর বলল কল করবে। ওদিকে শোভা যখন কলেজ থেকে ফিরছিল তখন দেখল ইমরান দাঁড়িয়ে কয়েকটা মেয়ের সাথে আড্ডা দিচ্ছে। শোভাকে দেখে সে কিছুটা সরে গেল। মেয়েগুলোকে দেখে মনে হচ্ছিল অনেক বড় লোক। ইমরান অনেক বড় লোক ভাব ধরে তাদের সাথে কথা বলছিল, আরও অনেক দামি আইসক্রিম খাচ্ছিল। সেখানে তারা ঘরের খাবার পাচ্ছে না, সেখানে এত দামি আইসক্রিম খাচ্ছে তারা। ইমরান শোভা তখন তার একটা ফ্রেন্ড নীলাকে বলল, আচ্ছা, ওরা ভার্সিটিতে পড়ে না, এখানে কি করছে? আরে তুই কি চিনিস না, এই হচ্ছে আমাদের ইমরান ভাই। উনি অনেক বড় লোকের একটা ছেলে। উনি সবসময় এখানে আসেন, এসে ওনার গার্লফ্রেন্ড এবং কিছু বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেন এবং তাদেরকে অনেক খাওয়া দাওয়া করান। উনি অনেক বড় লোক, সেই জন্য সবাই ওনার পেছনে লেগে থাকে। শোভা তখন এটা শোনার পর পুরো অবাক হয়ে গেল। ইমরানকে তারা বড়লোক বলছে, তার মানে কি ইমরান সবার সামনে বড়লোক সাজার নাটক করছে? শোভা তখন আর কিছু না বলে বাসায় ফিরে গেল। বাসায় ফিরে গিয়ে দেখলো শুভ চলে এসেছে। শোভা তখন শুভর কাছে গিয়ে বলল, ভাইয়া, তুমি কোথায় টাকা দিচ্ছ? তুমি কি একটু চিন্তা করে টাকা দিবে? না, ছোট ভাই যা মনে হয় তা করে বেড়াচ্ছে, আর তুমি তাকে টাকা দিয়ে যাচ্ছ। তুমি কি একবার খোঁজ নিয়ে দেখেছো সে কি করছে? শুভ তখন শোভার কথা শুনে অবাক হয়ে গেল। সে কি বলতে চাইছে? শুভ তখন শোভার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে বোন, এভাবে কথা বলছিস কেন? ছোট কি করেছে আমাকে বল। তোমাদের আদরের ভাই প্রতিদিন আমাদের কলেজে কয়েকটা মেয়েকে নিয়ে আড্ডা দেয়। এর মধ্যে একটা তার প্রেমিকা। তাদের কাছে সে গল্প বলেছে সে নাকি অনেক বড় লোকের ছেলে, তাদেরকে নিয়ে আড্ডা দেয় এবং তাদেরকে অনেক দামি দামি খাবার খাওয়ায়। আজকে আমি দেখেছি সে অনেক দামি একটা আইসক্রিম খাচ্ছিল। যেখানে আমরা পরিবারে খেতে পারছি না, সেখানে এত বড় লোকের মতো কথা বলে আর এত টাকা নিয়ে কি করে? শুভ এটা শোনার পর শোভার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, কিন্তু কিচ্ছু বলল না। তার ছোট ভাই এরকম কাজ করে বেড়াচ্ছে সে কিছুই জানে না, কিন্তু শুভর কেমন জানি লাগলো। সে তখন শোভাকে সান্ত্বনা দিয়ে বলল, হয়তো সে গরিব বলে পরিচয় দিলে তার বন্ধু বান্ধব তাকে সম্মান করবে না, সেই জন্য এরকম কথা বলেছে। তুই এটাতে কোনো কিছু মনে করবি না, ছোট একদিন অনেক বড় লোক হবে। ভাইয়া, তুমি এত কষ্ট করছো আমাদের জন্য, কিন্তু আমার মনে হয় না ছোট তোমাকে কোনোদিনও বড়লোক হয়ে গেলে মেনে নেবে। ওর এখনই যে অবস্থা, বাইরে গেলে আমাদের পরিচয় দিতে চায় না। শুভ তখন আর কিচ্ছু বলল না।
বাড়ি থেকে বেরিয়ে আসলো। তার ছোট ভাই কি সত্যি এরকম করছে নাকি শোভা কোনো কিছু ভুল দেখলো, কিন্তু শুভ তার মাথা থেকে এসব চিন্তা ঝেড়ে ফেলে দিল, কারণ তারা গরিব মানুষ। হয়তো শুভ এই অপমানগুলো সহ্য করতে পারছে না, সে সহ্য করতে পারলেও তার ছোট ভাই হয়তো পারছে না এই অপমানগুলো সহ্য করতে, সেই জন্য সে সবার সামনে বড়লোক হয়ে থাকে। শুভ আর এসব বিষয়ে চিন্তা না করে তার গ্যারেজে চলে আসলো। সন্ধ্যা হয়ে গেছে। এভাবে দেখতে দেখতে দিন কাটতে শুরু করলো। 1 মাস কেটে গেছে। এখন মাঝে মাঝেই দিয়া শুভর কাছে আসে দেখা করার জন্য, তার সাথে অনেকক্ষণ গল্প করে। সে অনেক মিশুক একটা মেয়ে। শুভর সাথে কয়েকদিনে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেছে। শুভ তাকে যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে তার ব্যবহারে। সে এত বড় লোকের একটা মেয়ে হয়েও একদম নিরহংকার। সেদিন হয়তো ভুল করে ফেলেছিল, কিন্তু এখন সে অনেক ভালো করেই শুভর সাথে কথা বলে। কিন্তু এই কয়েকদিন তাকে যেতে হবে ক্লাবে, কারণ কিছু টাকা জমিয়েছে। আরও কিছু টাকা হলে সে শোভার বিয়ের ব্যবস্থা করতে পারবে। বিকেলে রাফি এসে শুভকে বলল, দোস্ত তুই এখানে গ্যারেজে বসে আছিস, তাড়াতাড়ি যা, বাড়ি থেকে রেডি হয়ে আয়, আমাদের আজকে যেতেই হবে ওখানে। যদি না যাই তাহলে কিন্তু মালিক আমাদেরকে বের করে দিবে। আজকে নাকি আমাদের বড় একটা পার্টি হবে ওখানে, অনেক ছেলে মেয়ে থাকবে ওখানে। যদি আজকে ঠিক মতো সার্ভিস না দিতে পারি তাহলে আমাদেরকে বের করে দিবে। আজকে তার কর্মচারীর লোকজন কম। তুই কোনো চিন্তা করবি না দোস্ত, এইখানে 20 মিনিট ওয়েট কর, আমি 20 মিনিটের ভিতরে বাড়িতে যাচ্ছি আর রেডি হয়ে চলে আসছি, তুই কোনো চিন্তা করবি না। ওদিকে ইমরানের তার এক বন্ধুর সাহায্যে বিদেশি একটা কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল, আর তার 2 বন্ধুর জন্য তাদের দুজনেরই চাকরি হয়ে গেছে। বিদেশ থেকে ডাক এসেছে লন্ডনে চলে যাবে, সেখানে কোম্পানি তাদের সকল খরচ বহন করবে। এটা শোনার পর ইমরান অনেক বেশি খুশি হয়ে যায়। তখন তার এক ফ্রেন্ড এসে বলে, দোস্ত তুই তো লন্ডনে চলে যাচ্ছিস, আপাতত আমাদেরকে একটা ট্রিট দিয়ে যা। তুই না বললি আমাদেরকে একদিন পার্টিতে নিয়ে যাবি, কিন্তু এখন আমাদের কোনো পার্টিতে নিয়ে গেলি না। কি যে সমস্যা তোর, এখন তো তোর চাকরি হয়ে গেছে, এখন তো একটা ট্রিট দে। তোরা কোনো চিন্তা করিস না, আজকে তোদেরকে আমি ট্রিট দিব। আজকে আমি তোদেরকে পার্টিতে নিয়ে যাব, ওখানে অনেক মজা করব। আমাদের এলাকার সবচেয়ে বড় ক্লাবে তোদেরকে নিয়ে যাব, তোরা কোনো চিন্তা করবি না। সবাই রেডি হ, সবাই রেডি হয়ে সন্ধ্যা 7টার দিকে চলে আসবে আমার সাথে দেখা করতে। শুভ যখন রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে দেখলো ইমরান কয়েকটা ছেলে মেয়ের সাথে বসে আড্ডা দিচ্ছে। শুভ তখন তার ছোট ভাইকে ছেলে মেয়েগুলোর সাথে দেখে অনেক বেশি লজ্জা পেল, কারণ ওরা সবাই অনেক দামি দামি কাপড় পরে আছে, বসে আছে। শুভ তখন তাকে ডেকে দিল, ছোট ছোট ভাই, এদিকে একটু আয়। ইমরান হঠাৎ করে শুভকে সামনে দেখে অনেক বেশি লজ্জা পেয়ে গেল। এখন যদি সে সবার সামনে তার ভাইকে পরিচয় করিয়ে দেয় তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না, কারণ শুভর হাতে পায়ে অনেক ময়লা লেগে আছে। মনে হচ্ছে সে গ্যারেজ থেকে এই মাত্র কাজ করে এসেছে, কিন্তু ইমরান এখন কি করবে? তখন ইমরানের পাশে থাকা তার বন্ধু ইমন বলে ওঠে, কি ব্যাপার ইমরান, এই ছেলেটা তোকে ভাই ভাই বলে ডাকছে কেন? মনে হচ্ছে তো তোর ভাই। আরে কি বলি, এই ছোট লোকের বাচ্চাটা আমার ভাই হতে যাবে কেন? আসলে আমাদের বাড়িতে কাজ করে, সেই জন্য আমাকে দেখে হয়তো কোনো দরকারে ডাক দিয়েছে। ইমরান তখন তাড়াতাড়ি শুভর কাছে চলে আসলো। শুভ তখন তার দিকে তাকিয়ে বলল, ভাই তুই এখানে বসে আছিস কেন? তাড়াতাড়ি বাড়ি আয়। আর এক কাজ কর, তোর কোনো টাকা পয়সার প্রয়োজন হলে এই 2000 টাকা রাখ, এগুলো দিয়ে তোর বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবি। তোর বন্ধু বান্ধবের মধ্যে তোকে একদম দুর্বল লাগছে। ভাই তুমি এখান থেকে চলে যাও, ওরা যদি জানতে পারে তুমি আমার ভাই তাহলে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। সবাই জানে আমি অনেক বড় লোকের ছেলে, তুমি যদি আমাকে এখন ভাই বলে পরিচয় দাও তাহলে ওরা আমাকে আর কোনোদিন সম্মান করবে না। সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে, পরে আমাকে ওরা ভার্সিটি থেকে বের করে দিবে। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, তোমার টাকাগুলো আম্মুর কাছে রেখে দিও, আমি আম্মুর কাছ থেকে নিয়ে আসবো। শুভ এই কথা শোনার পর তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল।
তার ভাই তার পরিচয় দিতে চাচ্ছে না মানুষের সামনে। শুভ তখন অনেক বেশি কষ্ট পেল। সেখান থেকে চলে আসলো, এসে তার আম্মুর কাছে গেল, গিয়ে কান্না করতে শুরু করলো। শুভর আম্মু তার কান্না দেখে তাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে বাবা, এভাবে কান্না করছিস কেন? কোনো সমস্যা? আমি আম্মুকে কি করে বলবো, কিছুই খুঁজে পাচ্ছিলাম না। মুখের ভাষা যেন হারিয়ে গিয়েছে। আমার ছোট ভাই আমাকে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। আমি তখন আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু, আমি কার জন্য এত কিছু করছি? আমার ছোট ভাই আমাকে মানুষের সামনে পরিচয় করিয়ে দিতে পারছে না। আজকে ছোটর সাথে দেখা হয়েছিল রাস্তায়। আমি তাকে কিছু টাকা দিতে চেয়েছিলাম এবং সে তার বন্ধু বান্ধবদের সাথে ছিল। আমাকে আড়ালে ডেকে নিয়ে এসে বলল আমি যেন তাকে ভাই হিসেবে পরিচয় না দেই, এতে তার সম্মান নষ্ট হবে। কি বলছিস? ইমরান এই কথা বলেছে? আজ একবার বাসায় আসুক, ওকে আমি উচিত শিক্ষা দিব। তুই কোনো চিন্তা করবি না বাবা, ওরা ছোট মানুষ, ভুল করে ফেলেছে, ক্ষমা করে দে। না মা, তুমি ওকে কিছু বলবে না, ও মন খারাপ করবে। ও হয়তো বন্ধু বান্ধবের সামনে আমার পরিচয় দিতে লজ্জা পেয়েছিল, সেই জন্য এরকম কথা বলেছে। তুমি এই টাকাগুলো রাখো, ছোট বাসায় আসলে এগুলো দিয়ে দিবে। আমাকে এখন যেতে হবে, রাফি আমার জন্য অপেক্ষা করছে। শুভর আম্মু তার দিকে তাকিয়ে কান্না করছিল। শুভ তার আম্মুর দিকে আর তাকালো না, অনেক বেশি কষ্ট হচ্ছিল তার। তখন শোভা শুভর সামনে এসে বলল, আমি বলেছিলাম না ভাইয়া, তোমার ছোট ভাই এরকম কাজ করে? আজ তো দেখতেই পেলে, সবার সামনে এখন কি বলবে? শুভ তখন কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে আসলো। বাড়ি থেকে বেরিয়ে এসে রাফির সাথে চলে গেল ক্লাবে। সেখানে গিয়ে ওয়েটারের কাজ করতে শুরু করলো। সন্ধ্যার পর হঠাৎ করেই তার চোখে পড়ল যে ইমরান এখানে এসেছে। ইমরান এখানে কেন এসেছে? এখানে তো বড়লোকের ছেলে মেয়েরা মাদক এবং বিভিন্ন প্রকার খারাপ কাজ করে, তাহলে ইমরান এখানে কেন আসলো? শুভকে দেখে সে বারবার আড়লে যাওয়ার চেষ্টা করছে। শুভ এটা দেখে না দেখার ভান করলো। তখন ইমরানের সাথে থাকা তার এক বন্ধু বলে উঠল, এই ওইটারে বাচ্চা, তাড়াতাড়ি একটু ভালো মাল নিয়ে এখানে আয়। দেখতেই পাচ্ছিস এখানে আমরা বসে আছি, তাহলে তুই ওদিকে যাচ্ছিস কেন? তাড়াতাড়ি এখানে নিয়ে আয়। শুভ তখন কি বলবে কিছুই বুঝতে পারছিল না। রাফি শুভর পিঠে হাত দিল। হয়তো রাফি বুঝতে পেরেছে শুভর কষ্ট। শুভ তখন চলে গেল ড্রিঙ্কস নিয়ে ওদের কাছে। ইমরান তখন শুভর দিকে বারবার তাকাচ্ছিল। শুভর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করে। তখন ইমরানের পাশে থাকা তার বন্ধু আবারও বলে উঠল, আরে ইমরান, এই তো তোর বাড়ির কাজের লোকটা। তুই না বললি এই ছেলেটা তোর বাড়িতে কাজ করে, এইখানে এসে ওয়েটারের চাকরি করছে? শুভ তখন ভেতরটা ফেটে যাচ্ছিল। তার ভাই তার পরিচয় দিয়েছে, সে ওর বাসার কাজের লোক। কি বলবে শুভ? ভাষা খুঁজে পাচ্ছিল না শুভ। তখন সেখানে আর এক মুহূর্তও দাঁড়ালো না। রাফিকে সব কিছু কন্ট্রোল করতে বলে শুভ চলে আসলো নিজের বাসায়। বাসায় এসে কান্না করতে শুরু করলো। রাত 12টার দিকে ইমরান মাতাল অবস্থায় বাসায় ঢুকলো। সে বাসায় ঢুকতেই শুভর মাথায় রাগ চেপে বসলো। শুভ তখন তার কাছে গেল, গিয়ে তার কলারটা চেপে ধরলো। চেপে ধরে বলল, তোদের জন্য এত কষ্ট করি, নিজে না খেয়ে তোদেরকে খাইয়েছি। এতদিন কষ্ট করেছি এই ফলাফল ভোগ করার জন্য। তুই কেন গিয়েছিলি ওখানে? কত বাজে মেয়েরা যায়, বাজে ছেলেরা যায়, তুই এখানে কেন গিয়েছিলি? আর এসব খেয়েছিস কেন? এই জন্য তোকে আমি টাকা দিতাম? কিন্তু এরপর ইমরান এমন একটা কাজ করলো যেটা শুভ কোনো দিনও চিন্তা করতে পারেনি। সে শুভকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এরপর তাকে লাথি দিয়ে বলল, কি যোগ্যতা আছে তুই আমার ভাই হিসেবে পরিচয় দেওয়ার? তোমার না আছে শিক্ষা, না আছে কোনো কিছু, না আছে স্মার্টনেস, সবসময় পাগলের মতো ঘুরে বেড়াও। তখন যদি সবার সামনে আমার ভাই হিসেবে পরিচয় দিতাম তাহলে আমার সম্মান নষ্ট হতো। আর তুই বলছিস আমাকে খাওয়ার কথা? লাগবে না তোর আর খাওয়ানো। আমি চলে যাব লন্ডনে। আমি চাকরি পেয়ে গেছি, আমাকে লন্ডন থেকে ইনভাইট করা হয়েছে। ওখানে যাওয়ার পর আমি নিজে একা চাকরি করব, তোদের দিকে আমি আর ফিরেও তাকাবো না। ইমরানের কথা শুনে শুভর মনে হচ্ছিল মরে যেতে। তখন ইমরান শুভকে আরও কয়েকটা লাথি দিয়ে সেখান থেকে চলে গেল।
শুভর মুখের ভাষা হারিয়ে গেছে। তার শরীরের সকল শক্তি যেন আজ নিস্তব্ধ হয়ে গেছে। শুভ তখন সেখানে বসে রইল। ইমরান নিজের রুমে গিয়ে সব কিছু গুছিয়ে নিতে শুরু করলো। শুভর আম্মু তার কাছে আসলো, শোভাও শুভর কাছে আসলো। তার আম্মু তখন তার দিকে তাকিয়ে বলল, ওকে আমার ছেলে বলে পরিচয় দিতে লজ্জা লাগে। বাবা, ও বাসা থেকে বেরিয়ে যাক, ওর টাকা পয়সা কোনো কিছু আমাদের লাগবে না। ও যদি চাকরি পেয়ে নিজে নিজে সুখী হতে পারে তাহলে অনেক ভালো। আমরা ওর সাথে আর কোনো যোগাযোগ রাখবো না। আমরা যেরকম আছি সেরকমই থাকবো। আমাদের বড় লোক হওয়ার কোনো প্রয়োজন নেই বাবা। শুভ তার আম্মুর প্রশ্নের কোনো উত্তর দিল না। তার মা কথা বলেই যাচ্ছে তার পাশে বসে, কিন্তু শুভ ইমরানের কথাগুলো চিন্তা করছে বারবার। তার কথাগুলো এসে শুভর কানে বাধা দিচ্ছে। এরপর ইমরান শুভর চোখের সামনে দিয়ে ব্যাগ নিয়ে চলে যেতে শুরু করলো। শুভ তাকে ভাই ভাই বলে ডাকতে শুরু করলো, কিন্তু সে শুভর ডাক শুনলই না। তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গেল। শুভ তখন ভীষণ আঘাত পেল। তার পেছন পেছন গেল, কিন্তু সে কিছুক্ষণ পর শুভর সামনে থেকে হারিয়ে গেল। শুভর মনে হচ্ছিল এই পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। শুভ কি করলো এটা? সে তার ভাইকে কষ্ট দিল, কিন্তু তার একবারও মনে হচ্ছিল না যেন তার ভাই তাকে কষ্ট দিয়েছে। কি করবে সে? সবকিছু যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছিল। শুভ তখন বাসায় ফিরে আসলো। আসার পর কান্না করতে শুরু করলো। ওদিকে কয়েকদিন থেকে শুভর ব্যবহারে একদম মুগ্ধ হয়ে গেছে দিয়া। ছেলেটা এত ভালো, গরিব হলে কি হবে, তার মধ্যে একটা বিশাল মানসিকতা আছে। সে সবাইকে সাহায্য করতে জানে। বারবার শুধু তার কথা দিয়ার মনে পড়তে থাকে। দিয়া কি করবে কিছুই বুঝতে পারছিল না। দিয়ার মনে হয় তার প্রেমে পড়ে গেছে, কিন্তু এটা যদি তার বাবা ভাই জানতে পারে তাহলে তাকে একদম মেরে ফেলবে। কিন্তু কি করবে? শুভর কথা শুধু তার মনে হয়। দিয়া তখন তাকে কল দিল, কিন্তু ফোন ধরল না শুভ। দিয়া ফোন দিলে সে সাথে সাথে পিক করে, কিন্তু আজকে কেন ধরল না? দিয়ার চিন্তা শুরু হলো। পরের দিন চলে গেল তার গ্যারেজে গিয়ে জানতে পারলো শুভ আসেনি। দিয়া তখন একটা লোকের কাছে থেকে ঠিকানা নিয়ে তার বাসায় চলে গেল। বাসা দেখে দিয়ার অনেক বেশি কষ্ট হলো, কারণ ছোট্ট জীর্ণশীর্ণ একটা বাড়ি। দিয়া তখন সেই বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর একজন ভদ্রমহিলা দিয়ার সামনে এসে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার মা, তুমি এখানে? আসলে আমি শুভর সাথে দেখা করতে এসেছি। শুভ কি বাসায় আছে? ভদ্রমহিলা হয়তো অবাক হলেন। তিনি শুভর মা। দিয়াকে নিয়ে গেলেন ঘরের ভেতরে। দিয়া তখন শুভর রুমে গেল। গিয়ে দেখলো অনেক সুন্দর রুম। খুবই ছোট্ট রুমটা হলেও মনের মতো করে সাজানো। দিয়া তখন শুভর পাশে গিয়ে বসলো। সে মাথা নিচু করে কান্না করছে। দিয়া তখন তাকে বলল, কেন কান্না করছো শুভ? কি হয়েছে? হঠাৎ করে শুভর কানে দিয়ার কণ্ঠস্বর ভেসে আসলো। সে এখানে কি করে আসলো? শুভ বিশ্বাসই করতে পারছিল না। শুভ চোখ তুলে তাকিয়ে দেখে সত্যিই সে তার পাশে বসে আছে। শুভ তখন তার দিকে অবাক হয়ে তাকিয়ে প্রশ্ন করলো, কি ব্যাপার দিয়া, তুমি এখানে আসলে কি করে? তুমি এই বাড়িতে আসলে তোমার কোনো কষ্ট হয়নি? শুভ, আমি ফিরতি প্রশ্ন করা পছন্দ করি না। আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, তার উত্তর দাও। তোমাকে ফেরত আমাকে প্রশ্ন করার কথা বলিনি আমি। শুভ তখন দিয়াকে সব ঘটনা খুলে বলল। সে শুভর ঘটনা শুনে হয়তো কষ্ট পেল, কিন্তু শুভর দিকে তাকিয়ে আছে। শুভ তখন তাকে বলল, তুমি এখান থেকে চলে যাও। যদি তোমার পরিবারে কেউ বা অন্য কেউ জানতে পারে এই বিষয়টা, তাহলে আমার আবারও কোনো সমস্যা হবে। আমি এমনিতেই ঝামেলায় আছি, আর কোনো ঝামেলা আমি পড়তে চাই না। দিয়া শুভর দিকে তাকিয়ে আছে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। তার মুখের অবস্থা দেখে দিয়ার মনে হচ্ছে সারাদিন কান্না করেছে। এত কষ্ট সে পেয়েছে। সত্যিই সে এত কষ্ট করলো তার পরিবারের জন্য, কিন্তু তার পরিবার তাকে এই ফলাফল দিল। দিয়া তখন তার দিকে তাকিয়ে বলল, তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার সাথে আসো, আমরা একটু বাইরে যাই। এখানে বসে থাকলে তোমার আরো বেশি কষ্ট হবে। কিন্তু শুভ দিয়ার সাথে যেতে রাজি হলো না। দিয়া তাকে টেনে নিয়ে গেল। এরপর বাইরে নিয়ে এসে
তার সাথে ঘুরতে শুরু করলো। ওদিকে ইমরান যখন চাকরির অ্যাপ্লাই করছিল তখন সে পাসপোর্ট বানিয়ে রেখেছিল, যার ফলে তার কোনো সমস্যা হয়নি এসব কিছুই। তার পরিবারের কেউই জানে না এসব, কারণ সে তার পরিবার থেকে অনেক দূরে সরে যেতে চেয়েছিল এবং সেটা সে পেরেছে। তার বন্ধুকে নিয়ে সে লন্ডনে পাড়ি জমায় দ্বিতীয় দিন। সেখানে গিয়ে সে এত বড় একটা কোম্পানি দেখে অবাক হয়। এত বড় কোম্পানিতে তার চাকরি হয়েছে। সে একজন নিম্ন পদস্থ কর্মচারী হিসেবে এখানে চাকরি পেয়েছে, ধোয়া মোছার কাজ করে এখানে, কিন্তু এই কাজ করে তাকে অনেক ভালো একটা বেতন দেওয়া হচ্ছিল। শুভ দেয়ার সাথে ঘুরে বেড়াচ্ছে, তার কিছুই ভালো লাগছে না। দিয়া শুভর পাশে বসে আছে, সেই জন্য মনের ভেতরে একটু প্রশান্তি কাজ করছিল শুভর। শুভ যে তাকে পছন্দ করে এটা যদি দিয়া জানতে পারে তাহলে তার বাবা মা সবাই শুভকে মেরেই ফেলবে। শুভ তখন কোনো কথা বলছে না। হঠাৎ করে সামনের মানুষটাকে দেখে তারা দুজনে আশ্চর্য হয়ে গেল, কারণ সামনে রাজীব দাঁড়িয়ে আছে, অর্থাৎ দিয়ার ভাই। সে তাদের দুজনকে একসাথে দেখে শুভর গলা চেপে ধরে মারতে শুরু করলো। এরপর বলল, তাহলে এতদিন আমার লোকজন সত্যি কথা বলেছিল, তুই আমার বোনকে ফাঁসিয়ে তোর বসে নিয়ে এসেছিস। আমার লোকজন অনেকদিন তোদেরকে একসাথে দেখেছে, কিন্তু আমাকে বলেছিল, আমি বিশ্বাস করিনি। কিন্তু আজ আমার নিজের চোখে দেখে সেটা বিশ্বাস হয়েছে। তোকে আমি মেরেই ফেলবো। কেন আমার বোনের সাথে এসব করতে গেলি? দিয়া তার ভাইকে দেখে আশ্চর্য হয়ে গেল। তার ভাই এখানে কিভাবে আসলো? হয়তো কেউ একজন খবর দিয়ে দিয়েছে। দিয়া শুভকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু সে জানতো না তার ভাইয়ের লোকজন চারপাশে ছড়িয়ে আছে। দিয়া তখন তার ভাইকে গিয়ে ধাক্কা দিয়ে শুভকে ছাড়ালো। ভাইয়া এরকম করো না প্লিজ, ওর কোনো দোষ নেই। ভাইয়া এরকম করো না প্লিজ, ওর কোনো দোষ নেই। আমি ওকে নিয়ে এসেছি এখানে, ও আমার সাথে বন্ধুত্ব করতে চায়নি। আমি জোর করে ওর সাথে বন্ধুত্ব করেছি। আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, ও শুধু আমার বন্ধু। আমার লজ্জা লাগছে বোন, তুই কিভাবে ওই ছোট লোকের বাচ্চাটার সাথে বন্ধুত্ব করতে গেলি? ওই ছোট লোকের বাচ্চাদেরকে তুই চিনিস না, ওরা বড় লোকের মেয়েদেরকে ফাঁসিয়ে পরে বিয়ে করে সব সম্পত্তি দখল করে নিতে চায়। তুই ওর সাথে কিভাবে বন্ধুত্ব করলি? এখনই বাসায় আয়, আব্বু যদি এটা জানতে পারে তাহলে তোকে মেরেই ফেলবে। আমি এই ছেলেটার একটা ব্যবস্থা করে আসতেছি। ভাইয়া তুমি ওকে ছেড়ে দাও, আমি বলছি না আমি ওকে নিয়ে এসেছি, ও আসতে চাইনি, তাহলে তুমি কেন ওকে মারছো? যদি আরেকবার ওর গায়ে হাত তোলো তাহলে কিন্তু আমি যে কোনো একটা কিছু করে ফেলবো। তুমি সাবধান হয়ে যাও, ওর গায়ে আরেকবার যদি হাত দাও তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। রাজীব তখন শুভর দিকে তাকালো। শুভ রাজীবের দিকে তাকিয়ে আছে, তার অনেক বেশি কষ্ট হচ্ছে। এমনিতেই সে মনের ভেতর দিয়ে কষ্ট বয়ে নিয়ে বেড়াচ্ছে, এর মধ্যে আবার এই ঝামেলায় পড়ল। শুভ জানতো একদিন ওর পরিবারের লোকজন এই বিষয়টা জেনে যাবে, এরপর এরকম পরিস্থিতি হবে। রাজীব তখন শুভর দিকে তাকিয়ে বলল, শুধুমাত্র আমার বোনের কারণে আজকে তোকে ছেড়ে দিলাম। আরেকদিন যদি আমার বোনের আশেপাশে দেখি তাহলে কিন্তু তোকে একদম খুন করে ফেলবো। একটা গ্যারেজ মেকানিক হয়ে কিভাবে আমার বোনের সাথে সম্পর্ক করতে পারলি? আমার বোনের সাথে বন্ধুত্ব করে এরপর আমার বোনকে প্রেমের জালে ফাঁসিয়ে আমাদের সবকিছু দখল করে নেওয়ার চেষ্টা করছিলি। দেখুন ভাই, আপনাদের সাথে আমার কোনো ঝামেলা করার ইচ্ছে নেই। আপনার বোন আমার সাথে ইচ্ছে করে এসে বন্ধুত্ব করেছে। আমি বারবার তাকে তার পরিবারের কথা বলেছি, কিন্তু সে আমার সাথে জোর করে বন্ধুত্ব করেছে। এখন আপনি এসে এরকম কথা বলছেন। আমি গরিব হতে পারি, কিন্তু এতটাও অমানুষ নই যে আপনার বোনকে ফাঁসিয়ে আপনাদের সম্পত্তি দখল করব। আমার যা আছে তাতে আমি খুশি। আমার এত বড়লোক হওয়ার কোনো প্রয়োজন নেই যেখানে মানুষকে সম্মান করা যায় না। কি বললি? তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বললি? তোকে আজকে মেরেই ফেলবো। বলেই রাজীব শুভকে মারতে শুরু করলো। তখন দিয়া কান্না করে দিল। এরপর সে তার ভাইকে টানতে টানতে বাসায় নিয়ে গেল। শুভ তখন তার বাসায় ফিরে আসলো। কিছুই ভালো লাগছিল না তার। শুভর মনে হচ্ছিল এখান থেকে হারিয়ে যেতে। বাসায় আসার পর শুভ নিজের রুমে চলে গেল, গিয়ে দরজা বন্ধ করে কান্না করতে শুরু করলো। পুরো পৃথিবীটা আজ তার বিরোধিতা করছে। যাদের জন্য এত কিছু করলো তারাই শুভর সাথে বেইমানি করছে। এখন আবার যাকে পছন্দ করলো তার পরিবারের কাছেও ধরা খেয়ে গেল। এক সপ্তাহের ভেতরে শুভর সাথে এসব কিছু ঘটবে এটা শুভর ধারণার বাইরে ছিল। শুভ আর সহ্য করতে পারছে না, তার সকল সহ্যর সীমানা যেন ভেঙে যাচ্ছে।
রাজীব তখন দিয়াকে নিয়ে বাসায় চলে আসলো। বাসায় আসার পর দিয়ার আব্বু তার সামনে এসে দাঁড়ালো। রাজীব হয়তো তার আব্বুকে সব কিছু বলে দিয়েছে। দিয়ার আব্বু তখন দিয়ার সামনে এসে তার গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলল, তোমাকে আদর করেছি বলে তুমি এত বেশি বেড়ে গেছো? তুমি একটা ছোট লোকের সাথে সম্পর্ক করতে চেয়েছিলে, ওর সাথে তোমার কিসের বন্ধুত্ব? এরকম নোংরা মানুষের সাথে তোমার বন্ধুত্ব হতে পারে না। যদিও তোমাকে কিডন্যাপ করে আমাদের কাছে টাকা দাবি করতো অথবা তোমাকে মেরে ফেলতো, তাহলে কি হতো? নিজের নিরাপত্তার কথা একবার চিন্তা করবে না? আমি এই শহরে সবচেয়ে বড় ব্যবসায়ী, আমার মেয়ের দিকে হাত বাড়াবে যে এটাই স্বাভাবিক, কিন্তু তোমাকে তো সতর্কভাবে চলতে হবে। বাবা, তোমরা শুভকে যেরকম ভাবছো ও সেরকম না। ও অনেক ভালো ছেলে, আমার সাথে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করেনি বা ওর সাথে আমার তেমন কোনো সম্পর্কই নেই। আমি ওকে ভালোবাসি, কিন্তু ও আমাকে ভালোবাসে না। আমি ওর সাথে জোর করে বন্ধুত্ব করেছি। দিয়া আর কিছু বলতে পারল না। তার বাবা তার গালে আরও কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। এটা দেখে দিয়ার মা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে তার বাবার দিকে তাকিয়ে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? মেয়েটাকে এভাবে মারছো কেন? তুমি সরে যাও রিমা, ওকে আজকে মেরেই ফেলবো। ওর কত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে একটা গ্যারেজ মেকানিককে ভালোবাসার কথা বলেছে। ও আমার মেয়ে হয়ে এরকম কিভাবে করতে পারলো? আজ আমার মেয়ে বলতে ওকে লজ্জা লাগছে। আমার ছেলেকে দেখেছো কিরকম আমার মতো হয়েছে? তাহলে শুনে রাখো, আমার মেয়ে আমার মতো হয়েছে। আমি আমার মেয়েকে শিক্ষা দিয়েছি গরিব ধনী বলতে কিছুই নেই, একজন ভালো মানুষ হলেই হবে আমার মেয়ের জন্য। আমি আমার মেয়েকে বলেছি একজন ভালো মানুষের সাথে সম্পর্ক করতে। তোমাদের মতো লোকের সাথে সম্পর্ক করে আমি বুঝতে পারছি জীবনে কতটা কষ্ট করছি। রফিক চৌধুরী অনেক রেগে গেলেন। এগিয়ে এসে রিমা চৌধুরীকে মারতে যাবেন, তখন দিয়া তার বাবার সামনে দাঁড়িয়ে বলল, আমি যা করেছি বেশ করেছি। আমি আবারও শুভর কাছে যাব, পারলে আমাকে আটকাও। যদি আমাকে আটকানোর চেষ্টা করো তাহলে কিন্তু আমি নিজের কোনো ক্ষতি করে ফেলবো। যদি আমাকে বাঁচাতে চাও তাহলে মনে রাখবে শুভর কিছু করবে না, আমি শুভকেই বিয়ে করব। রফিক চৌধুরী তখন রেগে বেরিয়ে গেলেন বাসা থেকে। কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। তার মেয়ে একটা গ্যারেজে মেকানিকের ছেলের সাথে সম্পর্ক করবে, এটা তিনি মেনে নিতে পারছিলেন না। তখন তিনি লোকজন নিয়োগ দিলেন শুভকে ধরে নিয়ে আসার জন্য। পরের দিন শুভ কান্না করতে করতে বাসা থেকে বেরিয়ে আসলো। বাসায় থাকতে ভালো লাগছে না। তার মা বোন তাকে অনেক বেশি বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সে কিছুতেই বুঝতে চাইছে না, কষ্ট সহ্য করতে পারছে না। ওদিকে ইমরান ভালোভাবেই নিজের জীবন পার করেছে, বিদেশে এসে আরাম আয়েসে জীবনযাপন করছে। যার জন্য তার এত কষ্ট করলো তাদের কথা তার একবারও মনে হয় না। শুভ তখন নিজের গ্যারেজে আসলো, এসে কাজ করা শুরু করলো। তখন দুইটা ছেলে এসে তাকে হঠাৎ করে মারতে শুরু করলো। শুভ কিছুই বুঝতে পারছে না। তখন তারা তাকে বেঁধে নিয়ে গিয়ে গাড়ির সামনে দাঁড় করালো। হঠাৎ করে একটা গাড়ি থেকে কয়েকজন লোক বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে শুভকে মারতে শুরু করলেন। এরপর বললেন, তোর কত বড় সাহস? তুই আমার মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছিস? যেখানে আমার মেয়ের দিকে তাকানোর সাহস কারো হয় না, সেখানে তুই একটা মেকানিক হয়ে আমার মেয়েকে ভালোবাসার ফাঁদে ফেলেছিস। এখন আমার মেয়ে তোকে ছাড়া কিছুই বুঝতে পারছে না। যদি আমার মেয়ের আশেপাশে আরেকদিন দেখি তাহলে কিন্তু তোকে একদম খুন করে ফেলবো। শুভ তখন বুঝতে পারলো ইনি হচ্ছেন রফিক চৌধুরী, অর্থাৎ দিয়ার বাবা। শুভ তখন তার দিকে তাকালো। তিনি আবার শুভকে মারতে শুরু করলেন। শুভ তখন তাকে বললেন, স্যার প্লিজ বিশ্বাস করেন, আমি কিছু করিনি। আপনার মেয়ে ইচ্ছে করে আমার সাথে এসে বন্ধুত্ব করেছে। শুয়োরের বাচ্চা, তোর কত বড় সাহস? তুই আমার মেয়ের নামে এরকম কথা বলছিস? আমি জানি তুই আমার মেয়েকে ফাঁসিয়েছিস। আমার মেয়ে কোনোদিন তোর মতো একটা ছোট লোকের সাথে সম্পর্ক করতো না। শুধুমাত্র তোর কারণে আমার মেয়ে তোর সাথে সম্পর্ক করেছে। এখন আমার মেয়ের থেকে দূরে দূরে থাকবি, ওর কাছে গেলে কিন্তু মেরে ফেলবো। শুভ তখন তার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। তিনি কতক্ষণ শুভকে মেরে এরপর বললেন, আজকে তোকে একটা শেষ সুযোগ দিয়ে গেলাম, পরের বার আসলে কিন্তু আর সুযোগ দেব না। আমার মেয়ে থেকে সবসময় দূরে থাকবি। আমার মেয়ে যদি ইচ্ছা করে তোর সাথে কথা বলতে আসে, এরপরও তুই তার সাথে কথা বলবি না, দূরে দূরে থাকবি। যদি ইচ্ছা করে আমার মেয়ের সাথে কথা বলতে চাস তাহলে কিন্তু তোকে মারবো, সাথে তোর পরিবার সবাইকেও মারবো, কাউকে বাঁচিয়ে রাখবো না। বলেই তিনি গাড়িতে উঠে গেলেন। শুভ তখন কান্না করতে করতে সেখান থেকে চলে আসলো।
সে সহ্য করতে পারছিল না এসব ঝামেলা। শুভ বাসায় এসে তার আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। শুভর আম্মু তখন তার কাছ থেকে সব ঘটনা শুনলেন। এরপর তার আম্মু তার দিকে তাকিয়ে বললেন, আজকে আমি তোমার মা হয়ে তোমাকে একটা কথা বলি। এই কথাটার উপর সবসময় অবিচল থাকবে। যা হয়েছে তা ভুলে যাও। মনে করো তোমার অতীতে কোনো ঘটনা ঘটেনি, তোমার কোনো ভাই নেই, তোমার কোনো ভালোবাসা নেই। তুমি যাকে ভালোবেসেছো তাকেও ভুলে যাও। আমি জানি ভুলে যাওয়াটা অনেক কষ্টকর, কিন্তু তুমি চেষ্টা করো ভুলে যাওয়ার। সবাইকে ভুলে যাও, নতুন করে শুরু করো, নতুন উদ্যমে শুরু করো। তুমি পারবে। হ্যাঁ ভাইয়া, আমরা তোমার পাশে আছি, তুমি এগিয়ে যাও। আমরা তোমাকে সব সময় সাপোর্ট করে যাব। আমরা যদি না খেয়ে থাকি এর পরেও তোমাকে কোনোদিনও খাওয়ার কথা বলবো না। আমি আর পড়াশোনা করব না। এখন তুমি নিজের জন্য কিছু একটা করো। অনেক করেছো মানুষের জন্য, এখন নিজের জন্য করে কিছু একটা করো, না হলে কিন্তু পরে সারা জীবন পস্তাতে হবে। শুভ কোনো কথা না বলে নিজের রুমে এসে শুয়ে পড়ল। রাতের বেলা বেরিয়ে চলে গেল বাড়ির বাইরে। খোলা একটা প্রান্তরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে শুভ। আকাশের চাঁদটা আজ মিষ্টি মিষ্টি করে হাসছে। শুভর অনেক মনে হচ্ছিল দিয়ার কথা। সে কি করছে? শুভ তাকে ফোন করতে পারছিল না। শুভ দিয়ার নাম্বার ব্লক করে দিয়েছে যাতে কল করতে না পারে, কারণ পরে যদি শুভর পরিবারের ওপর কোনো সাইড ইফেক্ট আসে তাহলে শুভ ঝামেলায় পড়ে যাবে। সেই জন্য শুভ দিয়ার নাম্বারটা ব্লক করে দিল। মনে মনে সিদ্ধান্ত নিল এখন তার নিজের জন্য কিছু একটা করা দরকার। অনেক তো করলো সবার জন্য, কিন্তু বিপরীতে শুধু অবহেলা, অপমান আর অত্যাচার পেয়ে এসেছে। এখন তাকে তার স্বপ্ন পূরণ করতে হবে। শুভ তখন ক্লাবের কাজ করে আর গ্যারেজে কাজ করে শুধুমাত্র তার পরিবারটা চালাচ্ছিল। শোভা পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে। তার বিয়ের জন্য কথা বলছে শুভ। বিয়ের সব কিছুই তৈরি করে ফেলেছে। আর 4 মাস পর ওর বর দেশে আসলে শুভর বোনের বিয়ে। শুভর গাড়িও প্রায় প্রস্তুত হয়ে গেছে। এদিকে আজ 4 মাস হয়ে গেল শুভর সাথে কোনো কথা হয়নি দিয়ার। শুভ দিয়াকে দেখলেই ইগনোর করে। দিয়া তাকে অনেক জিজ্ঞেস করেছে, কিন্তু সে দিয়াকে রিকোয়েস্ট করেছে তার সাথে কথা না বলতে। তার পরিবারের সবাইকে দিয়ার বাবা অথবা ভাই মেরে ফেলবে, সেই জন্য দিয়াও আর তার সাথে কোনো কথা বলল না। সে নিজে কিছু একটা করে দেখাবে বলে দিয়েছে দিয়াকে। এরপর দিয়াকে সে যদি সুযোগ পায় তাহলে ঘরে তুলে নিয়ে যাবে। দিয়া এই সুযোগের অপেক্ষায় ছিল। সে প্রতিদিন চেষ্টা করতো শুভর সাথে দেখা করার, আড়াল থেকে তাকে দেখতো, কিন্তু সামনাসামনি যেত না, কারণ পরে যদি তার পরিবারের কোনো ঝামেলা হয়। কিন্তু আজ আর থাকতে পারলো না। দিয়া চলে গেল শুভর কাছে। গিয়ে দেখলো সে বসে আছে। দিয়া তখন তার কাছে গিয়ে বলল, প্লিজ আমাকে আজ তাড়িয়ে দিও না, 10 মিনিট আমাকে সময় দাও। আমি শুধু তোমাকে দেখতে চাই। আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভুলতে পারবো না। আমি তোমাকে সুযোগ দিলাম, তুমি নিজেকে কিছু একটা করো। যদি নিজে থেকে কিছু করতে পারো তাহলে আমাকে তুমি বউ করে নিয়ে যাবে। শুভ এরকম রিকোয়েস্ট দেখে দিয়াকে আর নিজেকে শান্ত করতে পারলো না, কারণ সেও তো দিয়াকে ভালোবেসে ফেলেছে। শুভ তখন তার দিকে তাকিয়েই আছে। তখন দিয়া শুভকে বলল, কথা দিচ্ছি আমি তোমার সাথে দেখা করতে চাইবো না। তুমি শুধু ফোনের ব্লগটা খোলো, আমরা শুধু ফোনে কথা বলবো, কোনো দিন দেখা করবো না। তুমি যেদিন বড় কোনো পজিশনে যাবে সেদিন সামনাসামনি আমরা কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার ফোনের ব্লগ খুলবো। তুমি এখন এখান থেকে চলে যাও, কারণ তোমার পরিবারের লোকজন লাগিয়ে দিয়েছে। হয়তো তোমার পিছনে জানতে পারলে আমার সমস্যা হবে। তখন দিয়া কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকলো শুভকে। শুভ তাকে বাধা দিতে পারলো না, সেও দিয়াকে জড়িয়ে ধরল। এরপর দিয়া সেখান থেকে চলে গেল। শুভ তখন আবার কাজ করতে শুরু করলো। তার গাড়িটা বানানো প্রায় শেষ, এখন শুধু সময়ের অপেক্ষা। সামান্য কিছু কাজ বাকি, এটা করে ফেলতে পারলেই শুভর গাড়িটা চলার উপযুক্ত হয়ে যাবে। ওদিকে ইমরানেরও কয়েকদিন কাজ করে কিছু টাকা জমিয়ে ফেলেছে। বিদেশে একটা মেয়ের সাথে তার সম্পর্ক হয়েছে, তাকে বিয়েও করে ফেলেছে। এটা বাংলাদেশি, ওখান থেকে চাকরি করে। ইমরানের সাথে পরিচয় হওয়ার পর সেখানে তারা দুজনে একে অপরকে ভালোবেসে বিয়ে করে ফেলেছে। মেয়েটার নাম তমা। মেয়েটা তখন ইমরানকে বলে,
তোমার সব কিছুই বুঝলাম। এখন আমাদের উচিত দেশে ফিরে যাওয়া, কারণ আমরা যে ছুটিটা পাবো এই ছুটিটার মধ্যে তুমি দেশে গিয়ে তোমার ভাগের সকল সম্পত্তি নিয়ে বিক্রি করে দিবে। এরপর আমরা এখানে এসে ভালো একটা ব্যবসা করতে পারবো। এভাবে কতদিন চাকরি করবে? ইমরান চিন্তা করে দেখলো সত্যিই তো এভাবে চাকরি করে তো কিছুই হবে না। সেই জন্যে তারা সিদ্ধান্ত নিল দেশে ফিরে যাবে। দেশে গিয়ে সে তার ভাগের সকল সম্পত্তি নিয়ে আসবে। এরপর সেগুলো বিক্রি করে সে বিদেশে আবার চলে আসবে। এখানে আসার পর সে তার ব্যবসা করে ভালো টাকা কামাই করতে পারবে। সেজন্য সে দেশে ফিরে ব্যবস্থা করলো 20 দিনের ভেতরেই সে দেশে ফিরে যাবে। অফিস থেকে 1 মাসের ছুটি নিয়েছে, 1 মাস দেশেই থাকবে। আমি গ্যারেজে আমার গাড়িটা ঠিক করছিলাম। এখন প্রায় চলার উপযুক্ত হয়ে গেছে গাড়িটা। একদিন ট্রায়ালও করেছি। এতদিন অনেক পরিশ্রম করেছি গাড়িটার পিছনে, অনেক টাকা খরচ হয়ে গেছে। টাকাগুলো আগে যদি ইমরান থাকতো তাহলে তার পিছনে খরচ হয়ে যেত। আমি নিজের জন্য কিছু একটা করতে পারছি। হঠাৎ করে একটা লোক গাড়ি নিয়ে আমার কাছে আসলো, এসেই বলল, ভাই, আমার গাড়িটা ঠিক করে দাও তো। গাড়িটার মোবিল পড়ে যাচ্ছে, নিচের দিকে বুঝতে পারছি না, মনে হয় কোথাও লিক হয়ে গেছে। এটা একটু ঠিক করে দাও তো। ওকে, আপনি বসুন, আমি ঠিক করে দিচ্ছি। লোকটার সাথে কিছুক্ষণ কথা বলতে থাকলাম। পরিচয় জানতে পারলাম সে একজন ইন্টারন্যাশনাল সাংবাদিক। আমি তার সাথে কিছুক্ষণ গল্প করলাম। এরপর সে আমার গাড়িটা দেখলো। গাড়িটা দেখে জিজ্ঞেস করলো, এত অদ্ভুত গাড়ি তো আমি জীবনেও দেখিনি। এটা কি আপনি নিজে বানিয়েছেন? হ্যাঁ ভাই, এটা আমার একটা স্বপ্ন। 6 বছর থেকে এই গাড়িটার পিছনে আমি লড়াই করছি। 6 বছর এই গাড়িটা বানাতে পেরেছি। এটা আমার একটা স্বপ্ন, নিজের জন্য বানিয়েছি। এই গাড়িটার মধ্যে অনেক বিশেষত্ব আছে। আপনি তো ভাই অনেক ট্যালেন্টেড। আপনাকে নিয়ে একটা নিউজ করা দরকার। আমি আমার চ্যানেলে আপনার নিউজটা ছাড়বো। শুভ তার গাড়িটা ঠিক করে দিল। এরপর সেই লোক শুভর ইন্টারভিউ নেওয়া শুরু করলো। লোকটা শুভকে কিছু প্রশ্ন করলো। প্রশ্নের এক পর্যায়ে সে বলল, আপনি যে গাড়ি বানিয়েছেন তার বিশেষত্ব কি? আমি যে গাড়িটা বানিয়েছি তার অনেক বিশেষত্ব রয়েছে। এটা আমার একটা স্বপ্নের গাড়ি। এই গাড়িতে আমি কিছু বিশেষ ব্যবস্থা করেছি যা অন্য কোনো গাড়িতে পৃথিবীতে নেই। এই গাড়ির মধ্যে আছে মাইক্রো এয়ার নজেল, যার মাধ্যমে গাড়িটি বাতাসের গতিবেগ নির্ধারণ করতে পারবে। যদি কোনো ঝড়ের আশঙ্কা থাকে তাহলে গাড়িটি আগেই সেটা টের পেয়ে যাবে এবং ড্রাইভারকে সেটা ইনফর্ম করে দেবে, যার ফলে ড্রাইভার সতর্ক হয়ে যাবে। এছাড়াও গাড়িটিতে একটি বুলেট প্রিটেক্টর রয়েছে, যার মাধ্যমে গাড়িটি 200 মিটারের মধ্যে কোনো বুলেট থাকলে সেটা নির্ধারণ করতে পারবে। সাথে তো বুলেট প্রুফ থাকছে। এর মধ্যে ব্যবহার করা হয়েছে আমার নিজস্ব বুদ্ধি থেকে বানানো একটা বিশেষ টায়ার, যার মাধ্যমে গাড়িটির টায়ার ব্রেকের সাথে সাথে স্লিপ করবে না। সাধারণত গাড়ি অত্যন্ত দ্রুত চললে সেটা হঠাৎ করে ব্রেক করলে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা থাকে, কিন্তু এই গাড়িটিতে ব্রেক করার সাথে সাথেই গাড়িটি থেমে যাবে। এটা যারা কার রেসিং করে তাদের জন্য অনেক সুবিধা হবে। এটি মূলত আমি নিজের জন্যই বানিয়েছি। এটা যদি কোনোদিন মানুষের পছন্দ হয় তাহলে আমি আরও বানাবো। আমরা আপনার গাড়ির পেছন দিকটা একটু নিচে দেখতে চাচ্ছি। এর কারণ কি, সামনের দিক পেছন দিকটা পুরোটা দেখে আপনার গাড়ি মনে হচ্ছে একটু নিচু করে বানানো। এর মানে কি? সাধারণত এটা কার রেসিং খেলায় ব্যবহৃত কারগুলোর মতো। এই গাড়িটিতে রয়েছে সর্বোচ্চ 490 কিলোমিটার গতিবেগ, যার মাধ্যমে গাড়িটি অত্যন্ত দ্রুত চলবে। আর সামনের দিক এবং পিছন দিক একটু নিচু হওয়ার কারণ হচ্ছে গাড়িটি তার টায়ারগুলো কন্ট্রোল করতে পারবে খুব তাড়াতাড়ি, যার ফলে অনেক সুবিধা হবে। গাড়িটি মুহূর্তের মধ্যে থামিয়ে ফেলা সম্ভব। এরকম গাড়িটিতে যত বিশেষত্ব ছিল সবগুলোই তার কাছে বলল। এরপর সে সেটা নিউজ করলো। শুভ বুঝতেই পারেনি এটা এরকম হবে। সাংবাদিকটা তখন শুভর সাথে কথা বলেই চলে গেল। কিন্তু পরের দিন হঠাৎ করে শুভ দেখলো তার গ্যারেজের সামনে অনেক মানুষজন। শুভ তাদের সাথে গিয়ে কথা বলল। সবাই সাংবাদিক। শুভ নিউজটা দেখেও নি এখন পর্যন্ত, কিন্তু সবাই বলছে নিউজটা অনেক ভাইরাল হয়েছে। তারা শুভর ইন্টারভিউ নিতে চায়। এরপর শুভ অনেক খুশি মনে সবার সাথে কথা বলল। এভাবে আরও 1 সপ্তাহ কেটে গেল। মাঝে মাঝে মানুষ শুভর সাথে দেখা করতে আসছে, তার গাড়ি দেখতে আসছে, গাড়িটা সম্পর্কে বিভিন্ন কথা জিজ্ঞাসা করছে। এটা শুভর অনেক ভালো লাগছিল। শুভ তাদেরকে সব কিছু বলছিল। শুভ বোনের বিয়ের ব্যবস্থা করে ফেলেছে, বিয়েটাও ভালো মতো দিয়ে দিল। শুভর মনে হচ্ছিল যেন তার জীবনের একটা শুভক্ষণ চলে এসেছে। কিন্তু সেটা বেশি দিন টিকলো না।
হঠাৎ করে একদিন বাসার সকলে দেখলো ইমরানের সাথে একটা মেয়ে। শুভ মেয়েটাকে দেখে চিনতে পারল না। ইমরান তখন তার আম্মুর কাছে গিয়ে বলল, আম্মু, ওর নাম তমা। আমি যেখানে কাজ করতাম ও সেখানে কাজ করত। ওর সাথে আমার প্রেম হয়েছে। এরপর আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। আশা করি এতে তোমাদের অমত থাকবে না। আমি পছন্দ করে ওকে বিয়ে করেছি। শুভ তখন তার আম্মুর কাছে গিয়ে বলল, আচ্ছা আম্মু, তুমি রাগ করো না প্লিজ। সে যখন পছন্দ করে বিয়ে করে ফেলেছে তাহলে এটা মেনে নেওয়াই ভালো। কারণ সে বিয়ে করে নিয়ে এসেছে, একটা মেয়ের জীবন নষ্ট করা ভালো নয়। এর চেয়ে বরং তাকে মেনে নেওয়াই ভালো। শুভর আম্মু প্রথমে অনেক বেশি রাগ দেখালেও পরে সেটা মেনে নিয়েছেন, শুধুমাত্র শুভর কারণে। ইমরান প্রথম 2 দিন ভালো হয়ে থাকলো, কোনো সমস্যা করলো না। এদিকে ইমরানের বউ তমা তার শাশুড়ির কর্মকাণ্ডে সহ্য করতে পারছিল না, কারণ তিনি শুভকে অনেক বেশি ভালোবাসতেন। ইমরানকে তিনি তেমন একটা গুরুত্ব দেন না। শুভ যেটা বলে সেটাই এই পরিবারে ফাইনাল। তখন তমা গিয়ে ইমরানের পাশে দাঁড়িয়ে বলল, একটা জিনিস লক্ষ্য করেছো? তোমার আম্মু তোমার ভাইকে অনেক বেশি ভালোবাসে, তোমার কথার কোনো গুরুত্ব দেন না। যেটা বলে সেটাই হয় এই পরিবারে। তুমি কি এই পরিবারের সন্তান নও? তোমার কথা এত কম গুরুত্ব দেন কেন? ভাইয়া আমাদের জন্য অনেক কিছু করেছে। এই পরিবারের জন্য তার অবদান সবচেয়ে বেশি, তাই হয়তো সবচেয়ে বেশি গুরুত্ব দেন। বোকার মতো কথা বলো না। এভাবে দেখবে একদিন তোমার বাড়ি তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নেবে। দেখতে পাচ্ছ তোমার বাবার মৃত্যুর পর এসব কিছুর মালিক এখন তোমার আম্মু। যেভাবে তোমার ভাইকে গুরুত্ব দেওয়া শুরু করেছেন, একদিন দেখবে এই বাড়ি তোমার ভাইয়ের নামে লিখে দেবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এগুলো আমাদের দখলে নিয়ে আসো। আমরা যে উদ্দেশ্যে এখানে আসলাম সেই উদ্দেশ্য সফল হচ্ছে না। ইমরান তখন চিন্তা করলে সত্যিই তো, তার মা যদি তার ভাইকে সব কিছু লিখে দেয় তখন সে কি করবে। তাই তার মা এবং শুভকে ডেকে নিয়ে আসে। আম্মু, তুমি আমার সকল সম্পত্তি আমাকে দিয়ে দাও। আমি এখন বিক্রি করে বিদেশে চলে যেতে চাই। আমি আর দেশে থাকবো না। দেশে থেকে কোনো কিছু করতে পারছি না। ওখানে তোমাকেও পরে নিয়ে যাব। আপাতত তুমি সবকিছু আমার নামে লিখে দাও। এই কথা শোনার পর তার মা অনেক রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, তোকে আমি কোনো কিছু দিব না। তুই যাওয়ার সময় কি বলেছিলি? আমাদের তোর প্রয়োজন নেই। এখন কেন এসেছিস এখানে সম্পত্তির জন্য? তোকে আমি কোনো সম্পত্তি দেব না। এগুলো সব আমি আমার ছেলেকে দিব। কাকে তুমি তোমার ছেলে বলছো? এই ছেলেটাকে তুমি কুড়িয়ে পেয়েছিলে। ওকে তুমি নিজের ছেলে হিসেবে সবকিছু দিয়ে দিবে, আর আমি তোমার নিজের ছেলে। আমাকে তুমি কিছু দিতে চাচ্ছ না। ছেলেটা তোমাকে জাদু করে ফেলছে। শুভ তখন ইমরানের কথা শুনে কান্না করে দিল, কারণ সে এতদিন যাদেরকে মা বলে ডেকেছে তারা তার আসল মা বাবা নয়। সে এটা জানে, কারণ ছোটবেলায় তারা শুভকে কুড়িয়ে পেয়েছিল। এটা শুভর আম্মু, শুভ আর তার পরিবার ছাড়া কেউ জানে না। কিন্তু আজ এত বছর পরে ইমরান এই কথাটা বলল। শুভ তখন বলল, ভাই, তুই প্রয়োজন হলে সব কিছু নিয়ে যা, আমার কোনো আপত্তি নেই। এই সম্পত্তি সব কিছু তোর, তুই নিয়ে যা। কিন্তু এই কথাটা বলিস না, আমি এই কথাটা সহ্য করতে পারি না। এই ছেলে, একদম নাটক করার চেষ্টা করবি না। আমার মাকে পটিয়ে আমাদের সকল সম্পত্তি দখল করার চেষ্টা করছিস। যদি তুই একদিনের জন্য আমাকে নিজের ভাই মনে করিস তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে যা। শুভ এই কথা শোনার পর কি উত্তর দেবে ভাষা খুঁজে পাচ্ছিল না। শুভ তখন ইমরানের দিকে তাকিয়ে বলল, আমি চলে যাব, কিন্তু মাকে আমার সাথে যেতে হবে। আমি মাকে সাথে নিয়ে এখান থেকে চলে যেতে চাই, কারণ এখান থাকলে আমি জানি তুই সব সম্পত্তি বিক্রি করে দিবি। এরপর মায়ের কি হবে, সেই জন্য আমি মাকে সাথে নিয়ে যেতে চাই। তখন পাশ থেকে তমা বলে উঠল, এটা তো আরো ভালো হলো, আপদ বিদায় হলো। আমরা এই মহিলাকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলাম, ওনাকে কি করব। এখন তো আরো ভালো হলো। তাড়াতাড়ি ওকে নিয়ে চলে যাও এখান থেকে। এখানে থাকার কোনো অধিকার নেই তোমাদের। শুভ কষ্ট পেয়ে তার মাকে নিয়ে চলে আসলো। তার ছোট ভাই তাদের সাথে এরকম করবে এটা শুভ কোনোদিন চিন্তাও করতে পারেনি। শুভ তখন তার মাকে নিয়ে চলে আসলো। একটা মার্কেটের পাশে একটা ছোট্ট রুমে ভাড়া থাকতে শুরু করলো, কারণ এখন তার কাছে কিছু টাকা আছে।
বোনের বিয়ের পর যা টাকা জমিয়েছিল সবগুলোই রেখে দিয়েছে। এরপর কিভাবে চ্যানেল নিউজ করছিল, তখন কিছু মানুষ শুভর সাথে দেখা করতে এসেছিল, তারা বিভিন্ন সময় শুভকে বিভিন্ন উপহার দিয়েছে। ওদিকে ইমরান সুযোগ পেয়ে সবগুলো জায়গা বিক্রি করে দেয়। সে আবার লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমায়। সে দেশে থাকতে চায় না, সে আবার লন্ডনে ফিরে যায়। লন্ডনে ফিরে গিয়ে তার আবার সেই অফিসে চাকরি করতে থাকে। ওদিকে লন্ডনের বিখ্যাত কোম্পানি টয়োটা, যেটা মূলত একটি জাপানি কোম্পানি, সেই কোম্পানি লন্ডন শাখার মালিক নিজের কেবিনে বসেছিলেন। তখন তার ম্যানেজার আসলেন। ম্যানেজার আসার পর একটা ভিডিও তার সামনে আসলো। সেই ভিডিওটা দেখে ম্যানেজার বলে উঠল, স্যার, কয়েকদিন থেকে নেট দুনিয়ায় অনেক ভাইরাল হয়েছে এই ভিডিওটা। একটা ছেলে একটা গাড়ি বানিয়েছে, অসম্ভব পাওয়ারফুল একটি গাড়ি। এই গাড়িটার ডিজাইন যদি আমরা আমাদের কোম্পানিতে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের কোটি কোটি টাকা ইনকাম হবে। তখন তারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলেন। ভিডিওটাতে যেরকম বলা হয়েছিল গাড়িটার মধ্যে ঠিক সেরকমভাবেই সব জিনিস লাগানো হয়েছে। আর সব জিনিস ঠিক মতো লাগানো তো থাকবেই। 6 বছরের বেশি পরিশ্রম বলে কথা। অসাধারণ ট্যালেন্ট ছেলেটার। এই ছেলেটার মতো ছেলে যদি কিছু আমাদের কোম্পানিতে থাকে, তাহলে আমাদের কোম্পানিতে আরও ভালো গাড়ি তৈরি হবে। আমাদের কোম্পানি এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে ভালো কোম্পানির জায়গা দখল করে আছে। আমাদের কোনো রেসিং কার নেই, এই ছেলেটাকে দিয়ে আমরা রেসিং কার বানাতে পারি। তাহলে স্যার, আমি কি ছেলেটার সাথে যোগাযোগ করব? ছেলেটার সাথে যোগাযোগ করতে হলে তো আমাদেরকে দেশে যেতে হবে। তাহলে এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি দেশে যাও, গিয়ে ওই ছেলেটার সাথে কথা বলো। যত টাকা চায় সব টাকা দিবে, এরপরও ওই ছেলেটাকে নিয়ে আসবে। ওই ছেলেটাকেই আমার চাই। এরপর ম্যানেজার আসতে শুরু করলেন। আস্তে আস্তে তার 3 দিন কেটে গেল। এই 3 দিন শুভ অনেক কান্না করেছে তার ছোট ভাইয়ের জন্য। সে ভাবছিল মানুষ হয়তো তার গাড়িটাকে ভালোবাসবে, কিন্তু এখন আর কোনো মানুষ আসছে না গাড়িটা দেখার জন্য। গাড়িটা প্রস্তুত হয়ে গেছে। মাঝে মাঝেই দিয়ার সাথে ফোনে কথা হয়। মেয়েটা অনেক কান্না করে তার সাথে দেখা করার জন্য, কিন্তু তার পরিবারের লোকজনের জন্য তাকে দেখা করতে পারছে না। তারা তাকে দেখা করতে দিচ্ছে না। শুভ নিজের গ্যারেজের সামনে গাড়িটা নিয়ে বসেছিল। তখন হঠাৎ করে একজন লোক এসে গাড়ি থামালেন। আশেপাশে আরও কয়েকটা গাড়ি থামলো। দেখে মনে হচ্ছিল কোনো বড় লোকের গাড়ি এখানে এসেছে। শুভ প্রথম ভাবছিল দিয়ার পরিবারের কেউ হবে, কিন্তু পরে দেখে একটা কালো স্যুট পরা লোক শুভর সামনে এসে বলল, হ্যালো মিস্টার শুভ, আমি অভিষেক ব্যানার্জি। আমি একজন ইন্ডিয়ান। আসলে আমি এসেছি টয়োটা কোম্পানি থেকে। আমাদের কোম্পানির মালিক আপনার কাছে পাঠিয়েছেন আপনার গাড়ির ভিতর আমরা দেখেছি। এটা নেট দুনিয়ায় অনেক ভাইরাল হয়েছে। আমরা আপনার সাথে একটা ডিলে যেতে চাই, যদি আমাদের সাথে কাজ করেন। কথাটা শোনার পর আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করলো। টয়োটা কোম্পানির নাম আমি ছোটবেলা থেকেই শুনে আসছি, কিন্তু এভাবে যে তারা আমার সামনে চলে আসবে আমি কোনোদিন ভাবতে পারিনি। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, কি বলেন স্যার, আমি কাজ করব না মানে? আপনি বলেন কীরকম কাজ করতে চান আমার সাথে? কাজটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্তের উপর। আপনি যেই সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ততে আমরা কাজ করতে রাজি। আপনার জন্য 2টা অফার আমরা দিতে চাই। প্রথম অফারটা হচ্ছে আপনি আমাদের কোম্পানির ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারেন। আপনাকে নিশ্চয়ই সবচেয়ে ভালো বেতন দেওয়া হবে। অথবা আপনি আপনার গাড়ির ডিজাইনটা আমাদের কাছে বিক্রি করতে পারেন। আমি আপনাকে 5 কোটি টাকা দিব। আমি তার কথা বিশ্বাসই করতে পারছিলাম না। আমার গাড়ির ডিজাইন করা, আমি তার কথা বিশ্বাসই করতে পারছিলাম না। আমার গাড়ির ডিজাইন তারা 5 কোটি টাকা দিয়ে কিনবে, এটা আমার সম্ভব বলে, এটা সম্ভব হবে নাকি কোনো দিন? আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, আপনি কি সত্যি বলছেন? আমি আপনার সাথে মজা করার জন্য এখানে আসিনি। আমি লন্ডন থেকে এখানে এসেছি শুধুমাত্র আপনার সাথে দেখা করার জন্য। আপনি যদি রাজি থাকেন তাহলে কাজটা করতে পারেন। এখন আপনি 2টার মধ্যে কোনটা সিদ্ধান্ত বেছে নেবেন? শুভ নিজেও তখন চিন্তায় পড়ে গেল।
এখন সে কি সিদ্ধান্ত নেবে? যদি সে 5 কোটি টাকা নিয়ে নেয় তাহলে তারা শুভর সাথে আর কোনো কাজ করবে না, তারা টাকা দিয়ে চলে যাবে। কিন্তু যদি শুভ তাদের সাথে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে তাহলে তার নিজের একটা পরিচয় হবে, মানুষ তাকে চিনবে। এত টাকা দিয়ে শুভ কি করবে? শুভ তখন তাকে বলল, আপনি প্রথমে যে কথাটা বলছেন আমি তাতে রাজি আছি। আমাকে আপনাদের কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে রাখবেন। এটা আমার জন্য খুবই সুসংবাদ। আমরাও এটাই চাইছিলাম। আপনার মতো একজন ট্যালেন্টেড মানুষ যদি আমাদের কোম্পানিতে থাকে তাহলে আমাদের কোম্পানি আস্তে আস্তে আরও উন্নতি করবে। আপনি জানেন বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি আমাদের টয়োটা। আমাদের লন্ডনের যে অফিস আছে সেখানে আপনাকে নিয়োগ দেওয়া হলো। আপনি আমাদের সাথে যেতে পারেন। শুভ তখন তাদের সাথে কথাবার্তা শেষ করলো। তারা শুভকে কিছু কাগজপত্র দিলেন। সেই কাগজপত্রে লেখা ছিল শুভ 5 বছরের জন্য তাদের সাথে কন্ট্রাক্ট করেছে। 5 বছর তারা শুভকে 6 কোটি টাকা দেবে। এর ভেতরে শুভ যতটা গাড়ি ডিজাইন করবে, যতটা গাড়ি নির্মাণ করবে, সবগুলো তারা বিক্রি করবে। তার থেকে শুভকে কোনো টাকা দেওয়া হবে না, তাকে শুধু 6 কোটি টাকা পারিশ্রমিক হিসেবে দেওয়া হবে। আচ্ছা মিস্টার শুভ, আমরা আরও 2 দিন আছি দেশে। আপনি 2 দিনের ভিতর সব কিছু প্রস্তুত করে নিন। 2 দিন পর আপনাকে নিয়ে আমরা চলে যাব। আমাদের প্রাইভেট বিমান আছে, আপনি কোনো চিন্তা করবেন না। শুভ তখন তার মায়ের কাছে গেল। তার মা তখন শুভকে জড়িয়ে ধরলেন। শুভর মা বিশ্বাস করতে পারছিলেন না। শুভ নিজেই বিশ্বাস করতে পারছিল না। হয়তো সে স্বপ্ন দেখছিল এবং কষ্ট করেছে, সেই স্বপ্নের ফল আজ সে ভোগ করছে। কিন্তু শুভ এভাবে চলে গেলে দিয়ার কি হবে? শুভ তখন ভাবল, এখন তো আর একটা চাকরি হয়েছে তার, এটা যদি সে দিয়ার বাবাকে দেখায় তাহলে তিনি নিশ্চয়ই রাজি হবেন। শুভ তখন কাগজপত্রগুলো নিয়ে এবং তার মাকে নিয়ে চলে গেল দিয়ার বাসায়। বাসায় যেতেই দিয়ার বাবা শুভর সামনে এসে বললেন, এই ছোট লোকের বাচ্চা, তোকে না বলেছিলাম আমার বাড়ির আশেপাশে আসবি না? আসবি না? তাহলে এখানে কেন এসেছিস? সেখানে এখান থেকে চলে যা। দিয়ার বাবা শুভর সাথে চিল্লিয়ে কথা বলছিল। তার চিৎকার শুনে ভেতর থেকে সবাই বাইরে চলে এলো। দিয়া শুভকে দেখে শুভর দিকে তাকিয়ে কান্না করে দিল। শুভ তখন দিয়ার বাবার পায়ে ধরে বলল, স্যার, আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি। আমি দিয়াকে বিয়ে করতে চাই, আপনি প্লিজ মানা করবেন না। আপনি হয়তো ভাববেন যে আমি ওকে খাওয়াতে পারবো না, কিন্তু আমার কাছে কাগজ আছে, এই দেখেন। আমি বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় গাড়ি কোম্পানির চাকরি পেয়েছি। আমাকে 6 কোটি টাকা দিয়ে তারা ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ দিয়েছে। এটা শোনার পর রফিক চৌধুরী অবাক হয়ে গেলেন। এই ছেলেটার ভেতরে এত গুণ তিনি কোনোদিন বুঝতেও পারেননি। তখন তিনি শুভর দিকে তাকালেন। তিনি হয়তো বুঝতে পেরেছেন দিয়া তখন তার বাবার কাছে এসে কান্না করতে করতে বলল, বাবা, এখন তো তোমার কোনো আপত্তি থাকার কথা নয়। ও চাকরি করতো না, এখন তো ওর চাকরি হয়ে গেছে, তাও আবার এত বড় একটা কোম্পানিতে। এখন তুমি প্লিজ আমাদের মধ্যখানে বাধা দিও না। তখন তারা রাজি হয়ে গেলেন। শুভ বুঝতে পারছে তারা টাকার কারণে রাজি হয়েছে। শুভর এসব একদমই পছন্দ নয়, কিন্তু দিয়ার কারণে রাজি হয়ে গেল, কারণ দিয়া তাকে সত্যিকার অর্থে ভালোবাসে। ওরা সবাই টাকা শুভকে জামাই হিসেবে মেনে নিলেও দিয়া মন থেকে শুভকে মেনে নিয়েছে। সেই জন্য শুভ তাদের লক্ষ্য করলো না। তারা শুভকে যে অপমান করেছিল তা শুভ ভুলে গেছে। তাহলে ওদের ওপর রাগ করে কি লাভ? যেখানে তার নিজের ভাই তার সাথে বেইমানি করেছে সেখানে এরা তো বহু দূরের লোক। পরের দিন দিয়ার সাথে শুভর বিয়ে হয়ে গেল, কারণ 2 দিন পরেই শুভকে লন্ডনে যেতে হবে। তাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। শুভ দিয়াকে জড়িয়ে ধরে বলল, দিয়া, আমি এতদিন তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি, কোনোদিন ভাবতেও পারিনি যে আমার স্বপ্নটা এইভাবে পূরণ হবে। তুমি যদি পাশে না থাকতে তাহলে আমি এটা কোনোদিনও করতেই পারতাম না। তোমার সাপোর্ট সবসময় আমার সাথেই ছিল। আমি জানতাম তুমি আমার বাবার ভুল ভাঙাতে পারবে এবং তুমি জীবনে ভালো কিছুই করবে। সেই জন্য আমি তোমার সাথে থাকতে চেয়েছি, তোমার জন্য অপেক্ষা করেছি, তোমার জন্য প্রতিদিন দোয়া করতাম। আজকে আমার সেই প্রার্থনা সফল হয়েছে।
শুভ তখন দিয়াকে জড়িয়ে ধরে ভালোবাসার নতুন রাজ্যে হারিয়ে গেল। পরের দিন উঠেই তারা সবাই প্রস্তুত হয়ে গেল, কারণ আজকে তাদেরকে যেতে হবে লন্ডন। কোম্পানির প্রাইভেট বিমানে করে তাদেরকে নিয়ে যাওয়া হলো লন্ডনে। ওখানে যাওয়ার পর তাদের অভ্যর্থনা জানালো স্বয়ং কোম্পানির সেই অফিসের মালিক। ওদিকে ইমরানের অফিসে আজকে অনেক তাড়াহুড়ো, কারণ আজকে নতুন ইঞ্জিনিয়ার সাহেব আসবেন। ইমরান কোম্পানিতে চাকরি করে, তাও আবার সাধারণ একটা পরিচ্ছন্ন কর্মী। অফিসটা ভালো করেই ধোয়া মোছা করছে সে। এর মধ্যেই এটা খবর পেয়ে গেল যে ইঞ্জিনিয়ার চলে এসেছে। তারা সবাই ফুল ছিটাতে শুরু করলো। শুভ তখন তার পরিবারের সবাইকে নিয়ে ভেতরে ঢুকছিল। সবাই তার দিকে ফুল ছিটাচ্ছে। শুভর সামনে থাকা মানুষটাকে দেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল, কারণ তার সামনে তার ছোট ভাই দাঁড়িয়ে আছে, তার দিকে ফুল ছুটছে। শুভ তখন তার দিকে তাকালো। সেও হয়তো অবাক হয়েছে শুভকে দেখে। ইমরান ভাবতেও পারছে না যে এখানে শুভ আসছে। ইমরান কোনোদিন চিন্তাও করতে পারেনি শুভর মতো একটা অশিক্ষিত ছেলে পৃথিবীর এত বড় একটা কোম্পানিতে ইঞ্জিনিয়ার হয়ে যাবে। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে ভুল করেছে সেটা এখন সে বুঝতে পারছে। এখন শুভ চাইলেই তাকে বের করে দিতে পারে। ইমরানকে দেখে শুভর মাথায় রাগ চেপে বসলো। তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আর এখানে এসে চাকরি করবে। শুভর মাথায় রাগ উঠে গেছে। এখন ওকে শাস্তি দিতেই হবে। এরপর কোম্পানির মালিকের সাথে কথা বলল। তিনি শুভকে জাঁকজমকভাবে অভ্যর্থনা জানালেন। এরপর তাদের কাজ শুরু হলো। এভাবে 15 দিন গেল। 15 দিন যাওয়ার পর শুভ যে কাজ করছিল সেটাতে শুভ ভালোভাবেই কাজ করতে পেরেছে। শুভর ডিজাইন নিয়ে একটা গাড়ি বানিয়েছে। যেহেতু তার কাছে তেমন কোনো মালামাল ছিল না, তাই সে সুন্দর করে সেটা বানাতে পারেনি। এখন তার কাছে প্রচুর পরিমাণে যন্ত্রপাতি আছে এবং সুন্দর সুন্দর জিনিসপত্র আছে, সেই জন্য এটাকে আরও উন্নত করে বানালো। বড় বড় কার রেসাররা এটার অনেক প্রশংসা করলো এবং এটা নিয়ে অনেক বিজ্ঞাপন শুরু হলো, যার ফলে শুভর নাম চলে আসলো সবার সামনে। 15 দিনে শুভ শুধু সুযোগ খুঁজছিল কিভাবে ইমরানকে বের করে দেওয়া যায়। ইমরান ভুলেও শুভর সামনে পড়েনি এই কয়েকদিন। আজ তাদের বসের কি জানি একটা দিন, সেই জন্য উনি আসেননি। শুভ ওনার বাসায় যাবে, কারণ খুব গুরুত্বপূর্ণ একটা কাগজে সাইন লাগবে। সাথে ইমরানকে বের করে দেওয়ার কথাও বলবে। কিন্তু শুভ যাওয়ার আগেই অফিসের সব বড় বড় স্টাফদের সাথে তাদের পরিবারকেও তিনি অফিসের বস ইনভাইট করলেন। শুভ পরে জানতে পারলেন স্যারের ছেলে নাকি ওই দিন হারিয়ে গিয়েছিল। তারা একটা অনুষ্ঠানে গিয়েছিল, সেখানে অনেক বড় বড় কোম্পানির মালিকরা ছিলেন। সন্ত্রাসীরা তাদেরকে শেষ করে দেওয়ার জন্য সেদিন সেই অনুষ্ঠানে বোমা মারে, যার ফলে সবাই নিজের প্রাণ নিয়ে পালাতে থাকে। শুভর বস তার ছেলেকে নিয়ে সেখানে গিয়েছিলেন, কিন্তু সেই ঘটনার পর তিনি তার ছেলেকে আর খুঁজে পাননি। সেই যে দেশ ছেড়েছিলেন, তারপরে আর ফিরে যাওয়া হয়নি তার। শুভর বস তখন সবার সাথে পরিচয় হচ্ছিল। তখন ইমরান পাশ দিয়ে যাচ্ছিল। শুভ ইমরানের ব্যাপারে সব বলল। অফিসের বস শুভর দিকে তাকিয়ে বললেন, আসলে আমি তোমার বিষয়টা বুঝতে পারছি, তবে আজকের দিনের জন্য আমার হারিয়ে যাওয়া ছেলের কথা চিন্তা করে ওকে ক্ষমা করে দাও। হয়তো টাকার লোভে পড়ে ভুল করে ফেলেছে। শুভ এবং তার মা মালিকের এমন কথা শুনে আর ফেরত কোনো কথা বললেন না। ইমরান এসে তার মায়ের পা ধরে ক্ষমা চাইল। এরপর সবাই একসাথে খেতে বসলেন। শুভ ম্যানেজার এবং কোম্পানির মালিক পাশাপাশি বসা। শুভ নিজের কোনোই পর্যন্ত হাত ভাঁজ করা সাদা শার্ট পরেছিল, সেই জন্য দিয়া বারবার সামনের চেয়ার থেকে শুভর পায়ে নাড়া দিচ্ছিল। তখন কোম্পানির মালিক হাবিব মির্জা হঠাৎ করে শুভর হাতের দিকে তাকিয়ে লাফ দিয়ে খাওয়া থেকে উঠে শুভকে জড়িয়ে ধরলেন। বাবা আমার, নীল তুমি এতদিন কোথায় ছিলে? আমি কত খুঁজেছি। কেউ কিছু বুঝতে পারলো না, সবাই প্রশ্ন করছিল। তখন হাবিব মির্জা নিজের ফোন থেকে একটা ফটো বের করলেন। শুভর বাম হাতের কবজির উপরে একটা কালো দাগ আছে, ঠিক সেই রকম একটা 3-4 বছরের ছেলে শিশু, তার মায়ের হাতেও দাগ। এটা দেখে হাবিব সাহেব শুভর মায়ের কাছে এসে বললেন, প্লিজ ম্যাডাম, সত্যি বলুন, ও আমার ছেলে তো? আমার স্ত্রী এবং আমার ছেলের দুজনের একই রকম দাগ ছিল, যা অদ্ভুত। আমি শিওর শুভই আমার ছেলে।
শুভর মা তখন কান্না করে দিয়ে বললেন, হ্যাঁ, শুভ আপনার ছেলে। কারণ আমি যখন ওকে পেয়েছিলাম তখন তার বয়স ছিল মাত্র 4 বছর। কিন্তু প্লিজ আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে। কথা দিলাম ও আপনাদের কাছেই থাকবে। আমি আমার ছেলেকে পেয়ে গেছি, এটাই অনেক। শুভ তখন তার বাবাকে জড়িয়ে ধরল। এতদিন শুধু কষ্টের দিন যাপন করেছে, হয়তো এই দিনের জন্যই এখন এই বিশাল সাম্রাজ্যের মালিক শুভ। দিয়া তখন তাদের মাঝখানে এসে বলল, শুধু নিজের ছেলেকে আদর করলে হবে শ্বশুর আব্বা? ছেলের বউকে তো দেখতে হবে। আব্বু তখন হেসে আরেক হাত দিয়ে দিয়াকে জড়িয়ে নিলেন নিজের বুকে। এতদিনে বললাম কেন আমার ছোটবেলা থেকে গাড়ির প্রতি এতটা। সব বাধা পেরিয়ে এখানে আসতে পেরেছি, এটাই অনেক। গল্পটা কাল্পনিক, তাই বাস্তবিকতার সাথে মিল খুঁজে যাবে না। তবে বাস্তবে অনেক সময় আমাদের আশেপাশে মানুষগুলোর সম্পর্ক আমরা নষ্ট করি। এইসব থেকে দূরে থেকে নিজেদের জীবনের লক্ষ্যে এগিয়ে গেলে অবশ্যই ভালো কিছু করা যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো গল্পে।